এই ফালতু অ্যাসাইনমেন্ট নিয়ে আমার সামনে আসার সাহস হলো কি করে তোমার? ফালতু কেন হবে? আমি তো সারা রাত জেগে লিখেছি। সারা রাত জেগে তুমি এটা লিখেছো নাকি ফোনে গেম খেলেছো সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। বাসায় আপনার এই প্রফেসরই ফলাবেন না বলে দিলাম। ভার্সিটিতে যা খুশি তাই করবেন, কিন্তু এই চার দেওয়ালের ভেতরে আপনি আমার স্বামী। এখানে আমার উপর হুকুম চালানোর চেষ্টা করবেন না। স্বামী? তুমি আমাকে স্বামী হিসেবে মানো নাকি? মানলে তো কাল রাতে ওই কাণ্ডটা করতে না। আমি আবার কি করলাম? আরহাম হাতের ফাইলটা সজোরে টেবিলের উপর ছুঁড়ে মারল। তার চোয়াল শক্ত হয়ে আছে এবং চোখের দৃষ্টি তীক্ষ্ণ। ইভানা একটু ভয় পেলেও জেদ ধরে চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল। কাল রাতের ঘটনার পর থেকে দুজনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। তাদের বিয়েটা হয়েছে মাত্র 1 মাস হলো, কিন্তু এই 1 মাসে তাদের একদিনও ঝগড়া ছাড়া কাটেনি। আরহাম ভার্সিটির সবচেয়ে রাশভারী আর রাগী প্রফেসর হিসেবে পরিচিত, আর ইভানা হলো সেই একই ভার্সিটির সবচেয়ে চঞ্চল আর দুষ্টু ছাত্রী। কাল রাতে তুমি নাফিসকে কি মেসেজ দিয়েছিলে? আমি তো শুধু ক্লাসের নোট চেয়েছিলাম। রাত 2টায় ক্লাসের নোট চাইতে হয়, তাও আবার অন্য একজন ছেলের কাছে? তোমার নিজের স্বামী ওই একই ডিপার্টমেন্টের প্রফেসর, সেটা কি তোমার মনে ছিল না? আপনি তো তখন ঘুমাচ্ছিলেন। তাছাড়া আমি তো আপনার স্টুডেন্ট। স্টুডেন্ট হয়ে প্রফেসরের ঘুম ভাঙাই কি করে? ইভানা, আমাকে রাগিও না। তুমি খুব ভালো করেই জানো আমি কতটা রেগে আছি। তুমি ইচ্ছা করে এসব করো যাতে আমি রিয়্যাক্ট করি। ওমা, আমি ইচ্ছে করে করতে যাব কেন? আপনি তো নিজেই বলেছেন ভার্সিটিতে কেউ যেন আমাদের বিয়ের কথা না জানে, আবার আমরা যেন একেবারে অচেনা মানুষের মতো থাকি। তো আমি তো সেই নিয়মটাই মেনে চলছি। অচেনা প্রফেসরের কাছে নোট চাওয়ার চেয়ে নিজের ব্যাচমেটের কাছে চাওয়াটা কি বেশি লজিক্যাল না? লজিক দেখাচ্ছ আমাকে? ঠিক আছে, আজ ভার্সিটিতে যাও, তারপর দেখাচ্ছি তোমার লজিক কিভাবে বের করতে হয়। দেখাবেন দেখাবেন, আমি কি ভয় পাই নাকি? তোরা সকাল সকাল কি শুরু করলি আবার বলতো? বাইরে থেকে তোদের গলার আওয়াজ শোনা যাচ্ছে। সালমা বেগম ঘরে ঢুকতেই ইভানা দ্রুত আরহামের কাছ থেকে সরে গেল। আরহামও নিজের শার্টের বোতাম লাগানোর ভান করে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। সালমা বেগম আরহামের মা এবং ইভানার শাশুড়ি। তিনি বেশ শান্ত স্বভাবের মানুষ। আমু দেখো না, উনি সকাল সকাল আমাকে শুধু শুধু বকছেন। আরহাম, তুই মেয়েটাকে এত বকিস কেন বলতো? ও তো ছোট মানুষ, ভুল তো করতেই পারে। তুই একটু বুঝিয়ে বললেই তো হয়। আম্মু, তুমি ওকে আশকারা দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছ। ও এখন আর ছোট নেই, ওর দায়িত্ব জ্ঞান বলতে কিছুই নেই। আমি আবার কি করলাম আম্মু? আমি তো শুধু নিজের মতো থাকার চেষ্টা করি। উনিই তো সারাদিন আমার পেছনে লেগে থাকেন। আচ্ছা আচ্ছা, এবার থাম তোরা। সকাল সকাল আর ঝগড়া করতে হবে না। নিচে আয়, নাস্তা রেডি। শফিক সাহেব তোদের জন্য অপেক্ষা করছেন। তুমি যাও আম্মু, আমি আসছি। সালমা বেগম ঘর থেকে বেরিয়ে গেল। আরহাম আবার ইভানার দিকে ঘুরে দাঁড়ালো। ইভানা তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। আরহাম ধীর পায়ে এগিয়ে গিয়ে ইভানার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। আয়নায় দুজনে চোখাচোখি হলো। ইভানার বুকটা হঠাৎ করে একটু কেঁপে উঠল। আরহামের এই শান্ত দৃষ্টির আড়ালে যে কতটা ঝড় লুকিয়ে থাকে সেটা ইভানা খুব ভালো করেই জানে। শাড়ি পরেছো কেন? আজ তো তোমার শাড়ি পরার কথা না। আমার ইচ্ছে হয়েছে তাই পড়েছি, আপনার তাতে কি? ভার্সিটিতে আজ কোনো অনুষ্ঠান আছে নাকি? না, কোনো অনুষ্ঠান নেই, তবে তানিয়া বলেছিল আজ সবাইকে শাড়ি পরে যেতে, তাই পরেছি। তানিয়া বলেছে আর তুমি শাড়ি পরে ফেলেছো? শাড়ি পরে ভার্সিটিতে গিয়ে ছেলেদের মাথা ঘোরানোর খুব শখ তোমার, তাই না? আপনি এসব কি আজে বাজে কথা বলছেন? আমি কেন ছেলেদের মাথা ঘোরাতে যাব? আমি তো শুধু নিজের শখে পড়েছি। শখ? তোমার এই শখ আজ আমি ভার্সিটিতে গিয়ে মেটাবো। তুমি শুধু অপেক্ষা করো। আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন। আমি আব্বুকে বলে দেব। যাও, বলে দাও। আমি তো চাই সবাই জানুক তুমি কতটা অবাধ্য। আরহাম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। ইভানা আয়নার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। এই লোকটাকে সে মাঝে মাঝে একেবারেই বুঝতে পারে না। কখনো সে অতিরিক্ত কেয়ারিং, আবার কখনো অতিরিক্ত রাগী। ইভানা নিজেও জানে না কেন সে আরহামের কথার অবাধ্য হতে এত পছন্দ করে। হয়তো আরহামের মনোযোগ পাওয়ার জন্য সে বারবার এমনটা করে। বৌমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছি আব্বু। ইভানা দ্রুত নিচে নেমে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। টেবিলে আরহাম, তার বাবা শফিকুর রহমান এবং মা সালমা বেগম বসে আছে। আরহামের বড় ভাইয়া আদনান এবং ভাবি সাদিয়াও সেখানে উপস্থিত। সবাই চুপচাপ নাস্তা করছে। ইভানা আরহামের ঠিক সামনের চেয়ারে বসলো। ইভানা,
তোমাকে তো আজ শাড়িতে খুব সুন্দর লাগছে। ভার্সিটিতে কোনো প্রোগ্রাম আছে নাকি? না ভাবি, এমনিই পড়েছি, বন্ধুদের সাথে প্ল্যান ছিল। সাবধানে যেও, আজকাল ভার্সিটির যা অবস্থা। আরহাম, তুমি একটু ওর দিকে খেয়াল রেখো। আমি ওর দিকে কেন খেয়াল রাখবো? ও তো নিজেই নিজের খেয়াল রাখতে পারে। তাছাড়া ভার্সিটিতে আমি ওর প্রফেসর আর ও আমার স্টুডেন্ট, সেখানে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। এটা কেমন কথা আরহাম? তুমি ওর স্বামী, ভার্সিটিতে কেউ না জানুক তুমি তো জানো। ওর কোনো সমস্যা হলে তোমাকেই তো দেখতে হবে। আব্বু, তুমি ওকে যতটা অবলা ভাবো ও ততটা অবলা নয়। ও খুব ভালো করেই জানে কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। তুই সকাল সকাল আবার ওর সাথে লাগছিস কেন? ও তো কিছুই বলেনি। ঠিক আছে আম্মু, আমি একাই যেতে পারবো, ওনার আমাকে নিয়ে ভাবতে হবে না। ইভানা নাস্তা শেষ করে দ্রুত উঠে পড়ল। আরহামের কথাগুলো তার বুকে খুব বাজেভাবে বিঁধছে। সে জানে আরহাম ভার্সিটিতে তাদের সম্পর্কটা গোপন রাখতে চায়, কিন্তু তাই বলে সবার সামনে এভাবে অপমান করার কোনো মানে হয় না। ইভানা নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। আরহামও কিছুক্ষণ পর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। দোস্ত, তুই তো আজ ফাটিয়ে দিয়েছিস। নীল শাড়িতে তোকে জাস্ট ওয়াও লাগছে। চুপ কর তানিয়া, আমার মেজাজ এমনিতেই খুব খারাপ হয়ে আছে। কেন, কি হয়েছে? আবার ওই খচ্চর প্রফেসর আরহাম স্যার কিছু বলেছে নাকি? তুই ওনাকে খচ্চর বলবি না তানিয়া। ও মা, আমি তো সত্যি কথাই বললাম। লোকটা তো একটা জল্লাদ, সারাদিন শুধু বকাঝকার অ্যাসাইনমেন্ট নিয়েই থাকে। তোর কি হলো? আবার ওনার পক্ষ নিচ্ছিস সে? না মানে ওনার তো একটা সম্মান আছে, উনি আমাদের শিক্ষক, এইভাবে বলাটা ঠিক না। আচ্ছা বাবা, ঠিক আছে, আর বলবো না। কিন্তু তোর মেজাজ খারাপ কেন সেটা তো বললি না। এমনি। আজ ক্লাস কয়টায়? প্রথম ক্লাসটাই তো আরহাম স্যারের, আর কিছুক্ষণ পরেই শুরু হবে। ইভানের বুকটা ধক করে উঠল। সকালে আরহাম যে হুমকি দিয়ে এসেছে সেটা নিশ্চয়ই এখন ক্লাসে বাস্তবায়ন করবে। ইভানা ভয়ে ভয়ে ক্লাসরুমে গিয়ে বসলো। ঠিক 10টায় আরহাম ক্লাসে ঢুকলো। পরনে কালো শার্ট আর অ্যাশ কালারের প্যান্ট, চুলগুলো খুব সুন্দর করে আঁচড়ানো, চোখে মুখে সেই গম্ভীর ভাব। আরহাম ক্লাসে ঢুকতেই পুরো ক্লাস পিনপতন নীরবতা হয়ে গেল। গুড মর্নিং ক্লাস। গুড মর্নিং স্যার। আজ আমি তোমাদের অ্যাসাইনমেন্টগুলো দেখব। যার যার অ্যাসাইনমেন্ট রেডি আছে তারা টেবিলে জমা দাও। একে একে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিল। ইভানাও ভয়ে ভয়ে গিয়ে নিজের ফাইলটা টেবিলে রাখলো। আরহাম ফাইলটা হাতে নিয়ে একটু নেড়েচেড়ে দেখলো, তারপর ইভানার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার ফাইলে মনোযোগ দিল। ইভানা নিজের সিটে ফিরে এসে নার্ভাসভাবে আঙুল দিয়ে টেবিল বাজাতে লাগলো। ইভানা রহমান, স্ট্যান্ড আপ। জি স্যার। তুমি এই অ্যাসাইনমেন্টে কি লিখেছো? আমি কি তোমাকে এই টপিকের উপর লিখতে বলেছিলাম? জি স্যার, আপনি তো ক্লাসে এটাই বলেছিলেন। আমি ক্লাসে কি বলেছিলাম সেটা আমার খুব ভালো করেই মনে আছে। তুমি সম্পূর্ণ ভুল একটা টপিকের উপর এতগুলো পেজ লিখে এনেছো। এটা একটা জঞ্জাল ছাড়া আর কিছুই না। স্যার, আমি তো নাফিসের কাছ থেকে টপিকটা শুনেছিলাম। ও আচ্ছা, তুমি নিজের কানে ক্লাস শোনো না, অন্যের কাছ থেকে শুনে অ্যাসাইনমেন্ট করো। তোমার ক্লাসে মনোযোগ কোথায় থাকে? নাকি শাড়ি পরে সেজেগুজে ভার্সিটিতে এসে শুধু আড্ডা দেওয়াই তোমার মূল লক্ষ্য? পুরো ক্লাস ইভানার দিকে তাকিয়ে আছে। ইভানার চোখ দিয়ে পানি বেরিয়ে আসার উপক্রম হলো। সে কোনোদিনও ভাবেনি আরহাম সবার সামনে তাকে এভাবে অপমান করবে। তার উপর তানিয়া এবং নাফিসও সেখানে উপস্থিত। ইভানা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এই ফালতু অ্যাসাইনমেন্ট আমি অ্যাকসেপ্ট করব না। তোমাকে নতুন করে সব লিখতে হবে, আর কাল সকালের মধ্যে সেটা আমার ডেস্কে থাকা চাই। বুঝতে পেরেছো? জি স্যার। সিট ডাউন। ক্লাস শেষে আরহাম বেরিয়ে যাওয়ার পর তানিয়া ইভানার কাছে ছুটে এলো। ইভানা তখন আর নিজের কান্না ধরে রাখতে পারলো না। দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। ইভানা, কাঁদিস না দোস্ত। তুই তো জানিসই আরহাম স্যার কতটা রাগী। উনি তো কাউকেই ছাড়েন না। কিন্তু উনি আমাকে সবার সামনে এভাবে অপমান না করলেও তো পারতেন। আমি তো ইচ্ছে করে ভুল করিনি। ইভানা, আই অ্যাম রিয়েলি সরি। আমি আসলে টপিকটা ভুল বলেছিলাম তোমাকে। আমার জন্যই আজ তোমাকে স্যারের বকা শুনতে হলো। বাদ দাও নাফিস, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। ইভানার মনটা একদম ভেঙে গেছে। আরহামের এই নিষ্ঠুরতা সে কিছুতেই মেনে নিতে পারছে না। এদিকে আরহাম নিজের কেবিনে বসে আছে। তার মনটাও খুব একটা শান্ত নেই। সে জানে আজ ক্লাসে সে একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছে।
কিন্তু ইভানার ওই নাফিসের সাথে কথা বলা আর শাড়ি পরে আসাটা সে কিছুতেই সহ্য করতে পারছিল না। তার ভেতরে একটা তীব্র জেলাসি কাজ করছিল। তানিয়া চল আমরা লাইব্রেরিতে যাই, আমাকে আবার নতুন করে সব লিখতে হবে। পাগল হয়েছিস? এই মন নিয়ে তুই লিখবি কিভাবে? চল ক্যাফেটেরিয়াতে গিয়ে একটু বসি, তোর মনটা শান্ত হোক আগে। না রে, আমার একদম ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, যা, কাল সকালে দেখা হবে। ইভানা ভার্সিটি থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলো। দুপুরে আরহামের মা অনেকবার খেতে ডাকলেও ইভানা দরজা খোলেনি। সে সারাদিন একা একা কেঁদেছে। সন্ধ্যায় ইভানা নিজের ঘরে বসে মন খারাপ করে জানালার বাইরে তাকিয়ে আছে। আরহাম তখনও বাসায় ফেরেনি। ইভানা ঠিক করেছে আজ সে আরহামের সাথে কোনো কথাই বলবে না। লোকটা তাকে এত বড় অপমান করেছে, তার একটা শাস্তি তো পেতেই হবে। রাত 8টার দিকে আরহাম বাসায় ফিরল। ঘরে ঢুকেই দেখলো ইভানা অন্ধকার ঘরে একা বসে আছে। অন্ধকারে বসে আছো কেন? লাইটটা অন করতে পারোনি? আমার ইচ্ছে হয়েছে তাই বসে আছি, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। ডিস্টার্ব? আমি নিজের ঘরে এসেছি আর তুমি বলছো ডিস্টার্ব করছি? এটা আপনার ঘর হতে পারে, কিন্তু আমি এখন এখানে একা থাকতে চাই, আপনি দয়া করে বাইরে যান। আরহাম লাইটটা অন করে ইভানার দিকে এগিয়ে গেল। ইভানার চোখ দুটো এখনো লাল হয়ে আছে। আরহাম বুঝতে পারলো মেয়েটা অনেকক্ষণ ধরে কেঁদেছে। তার বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে উঠলো। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে ইভানার পাশে বসলো। এখনো রাগ করে আছো? আপনি আমার সাথে কথা বলবেন না, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আচ্ছা বাবা, সরি, আমি বুঝতে পারিনি তুমি এত কষ্ট পাবে। আপনি তো কিছুই বুঝতে পারেন না, আপনি শুধু জানেন কিভাবে মানুষকে অপমান করতে হয়। সবার সামনে আমাকে ওইভাবে কথা শোনানোর কোনো দরকার ছিল? আমি তো তোমাকে বলেছিলাম শাড়ি না পরতে, তুমি আমার কথা শোনোনি কেন? শাড়ি পরার সাথে অ্যাসাইনমেন্টের কি সম্পর্ক? আপনি ইচ্ছে করে আমাকে সবার সামনে ছোট করেছেন। তুমি কি জানো আজ ক্লাসের সব ছেলের চোখ তোমার দিকে ছিল? ওই নাফিস ছেলেটা তো তোমার থেকে চোখই সরাতে পারছিল না। আমার কি তখন রাগ হওয়াটা খুব অস্বাভাবিক? তার মানে আপনি জেলাস ফিল করছিলেন? হ্যাঁ, করছিলাম। তুমি আমার বউ, অন্য কোনো ছেলে তোমার দিকে ওইভাবে তাকাবে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আরহামের কথা শুনে ইভানার বুকের ভেতরে জমে থাকা সব রাগ জল হয়ে গেল। সে অবাক হয়ে আরহামের দিকে তাকিয়ে রইল। এই রাগী রাশভারী মানুষটার ভেতরেও যে এত ভালোবাসা লুকিয়ে আছে সেটা সে আজ প্রথম বুঝতে পারল। আরহাম আলতো করে ইভানার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। আমাকে মাফ করে দাও ইভানা, আমি আসলে নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। আর কখনো এমন করবেন না। না, আর কখনো এমন করব না। এবার তো একটু হাসো, তোমার এই গোমরা মুখ আমার একদম ভালো লাগছে না। ইভানা মৃদু হাসলো। আরহাম ইভানাকে নিজের বুকের কাছে টেনে নিল। ইভানাও কোনো বাধা দিল না, বরং আরহামের বুকে মাথা রেখে একটা পরম শান্তির নিঃশ্বাস ফেলল। দুজনের মধ্যে তৈরি হওয়া দূরত্বটা মুহূর্তের মধ্যে যেন ঘুচে গেল। ঘরের পরিবেশটা হঠাৎ করে অনেক বেশি রোমান্টিক আর স্নিগ্ধ হয়ে উঠল। আরহামের হাতের স্পর্শে ইভানার শরীরে একটা শিহরণ বয়ে গেল। তোমাকে আজ সত্যি খুব সুন্দর লাগছিল। নীল শাড়িতে একদম নীল পরীর মতো লাগছিল। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। তবে এই সৌন্দর্যটা শুধু আমার জন্য, অন্য কারোর জন্য নয়। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন আমাকে ছাড়ুন, আম্মু ডাকছে। না, আজ তোমাকে ছাড়বো না। আজ আমার অনেক হিসাব মেটানোর আছে। আরহাম ইভানাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ইভানার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। সে আরহামের বুক থেকে মুখ লুকিয়ে রাখলো। ঠিক তখনই আরহামের ফোনটা বেজে উঠল। আরহাম বিরক্ত হয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা অজানা নম্বর ভাসছে। আরহাম একটু ভ্রু কুঁচকে কলটা রিসিভ করলো। হ্যালো। প্রফেসর আরহাম, খুব তো সুখে দিন কাটাচ্ছ, কিন্তু তোমার এই সুখের দিন আর বেশি দিন টিকবে না। কে বলছেন আপনি? কি চান? আমি কি সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবে, তবে তোমার ওই আদরের বউকে একটু সাবধানে রেখো, কখন কি হয়ে যায় বলা তো যায় না। কলটা কেটে গেল। আরহামের মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তার চোয়াল আবার শক্ত হয়ে উঠল এবং চোখে এক ভয়ঙ্কর দৃষ্টি ফুটে উঠল। ইভানা আরহামের এই পরিবর্তন দেখে ঘাবড়ে গেল। সে আরহামের হাতটা ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কার ফোন ছিল? আপনার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? কিছু না, রং নম্বর ছিল। তুমি নিচে যাও, আমি আসছি। ইভানা বুঝতে পারলো আরহাম কিছু একটা লুকোচ্ছে, কিন্তু সে আর কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরহাম ফোনটা হাতের মুঠোয় শক্ত করে ধরে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। রাতের অন্ধকারের দিকে তাকিয়ে সে বিড়বিড় করে উঠল, আমি
বেঁচে থাকতে কেউ ইভানের একটা চুলও বাঁকা করতে পারবে না। যারা এই খেলা শুরু করেছে তাদের আমি শেষ করে দেব। আপনি কি ঘুমাবেন না? রাত তো অনেক হলো। ব্যালকনিতে দাঁড়িয়ে একা একা কি ভাবছেন? ভাবার মতো জিনিসের কি অভাব আছে আমার? তুমি ঘুমাচ্ছ না কেন? কাল সকালে তো আবার তোমার ক্লাস আছে। আপনি এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে আমার ঘুম আসে নাকি? ওই ফোন কলটা আসার পর থেকেই দেখছি আপনার মুডটা অন্যরকম হয়ে আছে। কে ফোন করেছিল সত্যি করে বলুন তো? তোমাকে তো বললাম কেউ না, রং নম্বর ছিল। তুমি এত বেশি প্রশ্ন কেন করো ইভানা? আমি যা বলছি সেটা কি তোমার বিশ্বাস হয় না? রং নাম্বার হলে আপনার মুখটা ওরকম ফ্যাকাশে হয়ে যাবে কেন? আপনি আমার কাছে কিছু একটা লুকাচ্ছেন। আমি কিন্তু ঠিকই বের করব। তুমি কিছুই বের করতে পারবে না। আর তোমার এসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারও নেই। তুমি শুধু নিজের পড়াশোনা আর আমাকে নিয়ে ভাববে, বাকি সব আমি বুঝে নেব। রাতের নিস্তব্ধতা ভেঙে দুজনেরই চাপা স্বরের কথোপকথন ঘরের পরিবেশটাকে কেমন যেন ভারী করে তুলল। ইভানা ধীর পায়ে বেলকনিতে এসে আরহামের পাশে দাঁড়ালো। হালকা শীতের বাতাস বইছে। আরহামের চোখে এক মুখে অদ্ভুত কাঠিন্য, যা ইভানাকে কিছুটা ভয় পাইয়ে দেয়। আবার একই সাথে লোকটার প্রতি একটা তীব্র আকর্ষণ অনুভব করে সে। আরহাম হঠাৎ করে ইভানার দিকে ফিরে তাকালো। তার চোখের দৃষ্টিতে এখন আর কোনো রাগ নেই, বরং আছে এক গভীর অধিকার বোধ আর আবেশ। সে হাত বাড়িয়ে ইভানার কোমরে হাত রেখে নিজের একদম কাছে টেনে নিল। ইভানা চমকে উঠে আরহামের বুকে হাত রাখলো, কিন্তু বাধা দিল না। তুমি খুব বেশি জেদি হয়ে যাচ্ছ দিন দিন। আমার কথা একদম শুনতে চাও না। আমি আবার কবে আপনার কথা শুনলাম না? আপনি যা বলেন আমি তাই করি। ভার্সিটিতে তো আপনার ভয়ে আমি জড়সড় হয়ে থাকি। ভার্সিটির কথা আলাদা, কিন্তু এই ঘরে, এই চার দেয়ালের মাঝে তুমি শুধু আমার। এখানে আমি যা চাইবো তাই হবে। বুঝতে পেরেছো? আপনি এত অধিকার খাটান কেন আমার উপর? আমি কি আপনার কেনা দাসী নাকি? দাসী হতে যাবে কেন? তুমি আমার বউ, আমার একমাত্র বউ। তোমার শরীরের প্রতিটি ইঞ্চি, তোমার প্রতিটি নিঃশ্বাস, তোমারই জেদ, রাগ, অভিমান, সবকিছুর উপর শুধু আমার অধিকার। অন্য কারো কোনো ভাগ আমি এখানে বরদাস্ত করব না। আপনার কথাগুলো শুনলে মাঝে মাঝে আমার খুব ভয় হয়। মনে হয় যেন আপনি আমাকে কোনো খাঁচায় বন্দি করে রাখতে চাইছেন। হ্যাঁ, খাঁচাতেই তো বন্দি করে রাখতে চাই, ভালোবাসার খাঁচায়, যাতে কেউ কোনোদিন তোমার দিকে নজর দিতে না পারে। কেউ যেন আমার ইভানাকে আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। কথাগুলো বলতে বলতে আরহামের কণ্ঠস্বর ভারী হয়ে এলো। সে ইভানার ঘাড়ে মুখ গুজে দিল। আরহামের উষ্ণ নিঃশ্বাস ইভানার গলায় লাগতেই তার সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। ইভানার চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে এলো। সে আরহামের শার্টের কলার শক্ত করে চেপে ধরলো। আরহামের ঠোঁটগুলো ইভানার গলার কাছে মৃদুভাবে স্পর্শ করতে শুরু করলো। ইভানার মুখ দিয়ে একটা অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো। আরহাম আরো বেপরোয়া হয়ে উঠল। সে ইভানাকে পাজা করে কোলে তুলে নিল এবং বিছানার দিকে এগিয়ে গেল। ইভানার হৃৎপিণ্ড তখন দ্রুত স্পন্দিত হচ্ছিল। আরহাম তাকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ল। ইভানার চোখের দিকে তাকিয়ে আরহামের চোখ দুটো যেন নেশায় বুঁদ হয়ে আছে। সে ইভানার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। একটা দীর্ঘ, গভীর এবং আবেগময় চুম্বনে দুজনের ভেতরের সবটুকু দূরত্ব যেন নিমেষেই মুছে গেল। ইভানা তার দুই হাত দিয়ে আরহামের গলা জড়িয়ে ধরে নিজেকে সঁপে দিল। এই ভালোবাসার কাছে ঘরের মৃদু আলোতে দুজনের এই গভীর মিলন এক অন্যরকম মাদকতা তৈরি করলো। ইভানা মা, ওঠো, সকাল হয়ে গেছে। আজকে ভার্সিটিতে যাবে না? হ্যাঁ আম্মু, উঠছি। আরহাম কোথায়? এ তো অনেক আগেই উঠে তৈরি হয়ে গেছে, নিচে ড্রয়িং রুমে বসে আছে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো, নাস্তা দেওয়া হয়েছে। ইভানা ধর্মর করে বিছানা থেকে উঠে বসলো। কাল রাতের কথা মনে পড়তেই তার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। আরহাম মানুষটা আসলে একটা আস্ত পাগল। কখন যে সে এতটা রোমান্টিক হয়ে যায় আর কখন যে আবার রাগী প্রফেসরের রূপ ধারণ করে তা বোঝা বড়ই মুশকিল। ইভানা দ্রুত ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে সবাই বসে আছে। শফিকুর রহমান পেপার পড়ছেন। আদনান আর সাদিয়া নিজেদের মধ্যে কিছুটা নিয়ে হাসাহাসি করছে। আরহাম এক কোনায় বসে চুপচাপ কফি খাচ্ছে। ইভানাকে আসতে দেখে আরহাম একবার আর চোখে তাকালো, কিন্তু মুখে কিছুই বলল না। কি ব্যাপার ইভানা, আজ এত দেরি করে উঠলে যে? কাল রাতে কি ঘুম হয়নি নাকি? না ভাবি, আসলে অ্যালার্মটা শুনতে পাইনি, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা, কোনো ব্যাপার না, আসো বসে পড়ো। আরহাম তো তোমার জন্য অপেক্ষা করেই আছে। আমি ওর জন্য
অপেক্ষা করতে যাব কেন ভাইয়া? আমার নিজের অনেক কাজ আছে। আমার তো এখন বের হতে হবে। তুমি তো রোজ রিবানার সাথেই যাও, আজ আবার একা যাবে কেন? ওকে নিয়েই যাও। আব্বু, আমি ওকে নিয়ে রোজ ভার্সিটিতে যেতে পারবো না। আমি একজন প্রফেসর, আমার একটা স্ট্যাটাস আছে। রোজ রোজ একটা স্টুডেন্টকে নিজের গাড়িতে করে ভার্সিটিতে নিয়ে গেলে অন্য সবাই কি ভাববে? আব্বু, ওনাকে আমার জন্য ওয়েট করতে হবে না। আমি একাই রিক্সা নিয়ে চলে যেতে পারবো। ওনার স্ট্যাটাস নিয়ে ওনাকেই থাকতে দিন। এটা কেমন কথা আরহাম? ও তোর বউ, ওকে নিয়ে গেলে মানুষ কি বলবে? মানে কেউ কিচ্ছু বললে তুই বলবি যে ও তোর স্ত্রী। এতে লুকিয়ে রাখার কি আছে? আম্মু, তুমি তো জানো আমি চাই না ইভানার পড়াশোনা শেষ হওয়ার আগে কেউ আমাদের সম্পর্কের কথা জানুক। এটা ওর ক্যারিয়ারের জন্যই ভালো। আমি আসছি। আরহাম কফির মগটা টেবিলে রেখে হন হন করে বেরিয়ে গেল। ইভানা অপমানিত বোধ করলেও সবার সামনে কিছু বলল না। সে জানে আরহাম ভার্সিটিতে এই নাটকটা ইচ্ছে করেই করে, কিন্তু সবার সামনে এইভাবে তাকে ছোট না করলেও তো পারতো। ইভানা দ্রুত নাস্তা শেষ করে নিজের ব্যাগ নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ভার্সিটিতে পৌঁছাতেই তানিয়া তাকে দেখে দৌড়ে এলো। কিরে দোস্ত, তোর অ্যাসাইনমেন্ট রেডি তো? আজ কিন্তু আরহাম স্যার তোকে একদম আস্ত রাখবে না যদি জমা দিতে না পারিস। রেডি করেছি, সারা রাত জেগে লিখতে হয়েছে। ওনার মতো খিটখিটে মানুষ আমি আমার জীবনে দুটো দেখিনি। সত্যি বলছিস? আচ্ছা, তুই কি জানিস আজ আমাদের ডিপার্টমেন্টে নতুন একজন গেস্ট লেকচারার আসছেন? কে আসছেন? নাম তো ঠিক জানি না, তবে শুনেছি উনি নাকি আরহাম স্যারের খুব কাছের বন্ধু। ওনার নাম সম্ভবত নাফিস বা এমন কিছু একটা। নাফিস? আমাদের ক্লাসের নাফিস তো আছেই, আবার লেকচারার নাফিস কোথা থেকে এলো? আরে ওই নাফিস না, উনি অনেক সিনিয়র। চল ক্লাসে চল, গেলেই বুঝতে পারবি। ইভানা আর তানিয়া ক্লাসরুমে গিয়ে বসলো। কিছুক্ষণ পরই আরহাম ক্লাসে ঢুকলো, সাথে আরেকজন স্মার্ট এবং সুদর্শন যুবক। লোকটার চোখে মুখে একটা হাসি খুশি ভাব। আরহামের মতো গম্ভীর নয় একেবারেই। আরহাম ডায়াসের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল। পুরো ক্লাস মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব তোমাদের নতুন গেস্ট লেকচারার নাফিস আহমেদ স্যারের সাথে। উনি আগামী 1 মাস তোমাদের কয়েকটি স্পেশাল ক্লাস নেবেন। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমাদের সাথে আমার সময়টা খুব ভালো কাটবে। আরাম তো সবসময় খুব সিরিয়াস, তবে আমি ওর মতো এতটাও বোরিং নই। ক্লাসের সবাই নাফিস স্যারের কথায় হেসে উঠল। আরহাম একটু বিরক্তি নিয়ে নাফিসের দিকে তাকালো। ইভানা অবাক হয়ে নাফিস স্যারের দিকে তাকিয়ে আছে। লোকটাকে দেখে কেন যেন তার খুব পরিচিত মনে হচ্ছে। কোথায় দেখেছে ঠিক মনে করতে পারছে না। ক্লাস শেষে আরহাম অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার জন্য সবাইকে ডাকলো। ইভানা ধীর পায়ে গিয়ে নিজের ফাইলটা টেবিলে রাখলো। এটা কি ইভানা? আমি তোমাকে এই ফরম্যাটে অ্যাসাইনমেন্ট জমা দিতে বলেছিলাম। স্যার, আমি তো আগেরবার যে ভুলগুলো হয়েছিল সেগুলো ঠিক করে দিয়েছি। তুমি কিছুই ঠিক করনি। তোমার মার্জিন ঠিক নেই, ফ্রন্ট সাইজ ঠিক নেই। তুমি কি সত্যি পড়ালেখা করতে ভার্সিটিতে আসো নাকি আমার সময় নষ্ট করতে আসো? আহা আরাম, মেয়েটাকে এত বকছিস কেন? দেখি ফাইলটা আমার কাছে দিত। নাফিস ফাইলটা হাতে নিয়ে একটু চোখ বুলিয়ে দেখলো। তারপর ইভানার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। ইভানা একটু নার্ভাস ফিল করলেও নাফিসের হাসিতে কিছুটা স্বস্তি পেল। অ্যাসাইনমেন্ট তো বেশ ভালোই লিখছে, ইনফরমেশনগুলো খুব সুন্দরভাবে সাজানো। আরাম, তুই খামোকাই মেয়েটার ভুল ধরছিস। তুই বুঝবি না নাফিস, এদের একটু ছাড় দিলেই এরা মাথায় উঠে বসে। ইভানা, তুমি গিয়ে তোমার সিটে বসো, আমি পরে এটা দেখছি। জি স্যার। ইভানা নিজের সিটে ফিরে আসার পর তানিয়া তাকে কোনোই দিয়ে কুতো মারলো। তানিয়ার চোখে মুখে একটা উচ্ছ্বাস কাজ করছে। দোস্ত, নাফিস স্যার তো দারুণ মানুষ রে। আরহাম স্যারের মতো একদমই না। তোকে কেমন সুন্দর বাঁচিয়ে দিল দেখলি? হ্যাঁ, মানুষটা ভালোই মনে হচ্ছে। তবে আরহাম স্যারকে তো চিনিসই, ওনার কাছে ভালো কাজের কোনো দাম নেই। দুপুরবেলা ভার্সিটি শেষ করে ইভানা লাইব্রেরি থেকে বের হয়ে ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছিল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মামার নাম ভাসছে। ইভানার মামা জামিল সাহেব। মানুষটাকে ইভানা খুব একটা পছন্দ করে না। ছোটবেলা থেকেই কেমন যেন একটা স্বার্থপর স্বভাব ওনার। ইভানা একটু বিরক্ত হয়েই কলটা রিসিভ করলো। হ্যালো মামা, কেমন আছো? এই তো মা, ভালো আছি। তুই কেমন আছিস? তোর তো আজকাল আর কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। প্রফেসরের বউ হয়ে একেবারে আমাদের ভুলে গেছিস মনে হচ্ছে। না মামা, ভুলবো কেন? পড়াশোনার একটু চাপ তো, তাই কথা বলা হয় না। তা হঠাৎ ফোন করলে যে? মা, তোর সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম। তোর নানা ভাইয়ের একটা জমির ব্যাপারে তোর কিছু সাইন লাগবে।
তুই কবে আসবি বল? সাইন? কিসের সাইন মামা? আব্বু তো আমাকে কিছু বলেনি। তোর আব্বু তো এসবের কিছু জানে না। এরা তো তোর নানার দিকের সম্পত্তি। তুই একা একদিন আয় না, আমি তোকে সব বুঝিয়ে বলবো। আর তোর ওই প্রফেসর স্বামীকে এসব নিয়ে কিছু বলার দরকার নেই, সে তো আবার একটু বেশিই চালাক। কিন্তু মামা, আব্বুকে না জানিয়ে বা আরহামকে না বলে আমি তো কোথাও যেতে পারবো না। তুই তো দেখছিস ওই আরহামের একেবারে গোলাম হয়ে গেছিস। আচ্ছা ঠিক আছে, তুই ওকে না জানিয়ে কাল দুপুরে ভার্সিটি থেকে বের হয়ে আমার সাথে একবার দেখা কর। আমি ক্যাফেটেরিয়ার পেছনের রাস্তায় ওয়েট করব। একটু আসবি, শুধু 5 মিনিটের কাজ। আচ্ছা মামা, আমি চেষ্টা করব। ইভানা ফোনটা কেটে দিল। তার মনের ভেতর একটা খটকা লাগলো। মামা হঠাৎ করে তাকে একা দেখা করার কথা বলছে কেন? আর আরহামকে জানাতে নিষেধ করছে কেন? জমির সাইন তো বাড়িতে গিয়ে আব্বুর সামনেও করানো যায়। ইভানা অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো। মাথা উঁচু করে দেখলো আরহাম দাঁড়িয়ে আছে। আরহামের চোখে একটা সন্দিহান দৃষ্টি। কার সাথে কথা বলছিলে? কার সাথে আবার? মামা ফোন করেছিল। জামিল সাহেব, উনি হঠাৎ তোমাকে ফোন করতে গেলেন কেন? উনি তো আমার মামা, আমাকে ফোন করতে পারেন না বুঝি? আমি তোমাকে একটা সাধারণ প্রশ্ন করেছি ইভানা, উনি কি বলেছেন তোমাকে? তেমন কিছু না, এমনিই খোঁজ নিচ্ছিলেন। মিথ্যা কথা বলবেন আমার সাথে। আমি খুব ভালো করে জানি লোকটা কতটা ধড়িবাজ। উনি নিশ্চয়ই তোমাকে কোথাও দেখা করতে বলেছেন, অথবা কোনো কাগজে সাইন করার কথা বলেছেন, তাই না? আপনি কিভাবে জানলেন? আপনি কি আড়ি পাচ্ছিলেন নাকি? আমাকে আড়ি পাততে হয় না, আমি মানুষ চিনি। তুমি কাল ওনার সাথে দেখা করতে যাবে না, আর কোনো কাগজে তো সাইন করবেই না। কেন যাব না? উনি আমার আপন মামা, ওনার সাথে দেখা করলে আপনারা তো সমস্যা কিসের? আপনি আমার নিজের পরিবারের লোকজনদের সাথে আমাকে মিশতে দিতে চান না কেন? সব কথার উত্তর দেওয়ার সময় এখন আমার নেই। আমি যা বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো। তুমি জামিল সাহেবের কোনো কথায় কান দেবে না, আর উনি যদি আবার ফোন করেন তবে আমাকে জানাবে। আমি জানাবো না। আপনি আমার উপর হুকুম চালাবেন না। আমি কাল মামার সাথে দেখা করব। আরহামের রাগে চোখ মুখ লাল হয়ে গেল। সে ইভানার হাতটা শক্ত করে চেপে ধরলো। ইভানা ব্যথা একটু কেঁপে উঠল। আরহাম চারিদিকে একবার তাকিয়ে দেখলো কেউ আশেপাশে আছে কিনা। তারপর ইভানাকে টেনে একটু আড়ালে নিয়ে গেল। তুমি কি নিজেকে খুব বেশি চালাক ভাবো? তুমি জানো না তোমার ওই আপন মামা তোমার কি ক্ষতি করতে পারে? আমি তোমাকে যা বলছি সেটা তোমার ভালোর জন্যই বলছি। কাল যদি তুমি ওনার সাথে দেখা করতে যাও তবে এর পরিণাম খুব খারাপ হবে ইভানা, খুব খারাপ। আপনি হাত ছাড়ুন আমার, লাগছে তো। আপনি আমার সাইকোর মতো আচরণ করেন কেন মাঝে মাঝে? আমার মামা আমার কি ক্ষতি করবে? আপনি তো আমাকে সবার কাছ থেকে আলাদা করে রাখতে চাইছেন। হ্যাঁ, আমি চাইছি, কারণ তুমি বোঝো না দুনিয়াটা কতটা স্বার্থপর। আমি ছাড়া এই পৃথিবীতে তোমার আপন বলতে আর কেউ নেই। তুমি শুধু আমার কথা শুনবে। আরহাম ইভানার হাত ছেড়ে দিয়ে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সোজা নিজের কেবিনের দিকে চলে গেল। ইভানা নিজের লাল হয়ে যাওয়া কবজির দিকে তাকিয়ে রইল। তার চোখে পানি এসে গেল। লোকটা এমন কেন? মাঝে মাঝে ভালোবাসায় ভরিয়ে দেয়, আবার পর মুহূর্তে এমন ভয়ঙ্কর রূপ দেখায়। ইভানা কিছুই বুঝতে পারছে না। সে সিদ্ধান্ত নিল কাল সে মামার সাথে দেখা করেই ছাড়বে। দেখবে মামা আসলে কি চায়। রাত তখন প্রায় 2টা বাজে। ইভানার হঠাৎ ঘুম ভেঙে গেল। সে পাশে হাত বাড়িয়ে দেখলো বিছানা খালি। আরহাম রুমে নেই। ইভানা উঠে বসলো। বাথরুমের লাইটটাও নেভানো। ইভানা একটু ভয় পেয়ে গেল। সে বিছানা থেকে নেমে ধীরে ধীরে ঘরের বাইরে এলো। পুরো বাড়ি অন্ধকার এবং নিস্তব্ধ। হঠাৎ নিচতলা স্টাডি রুম থেকে একটা অস্পষ্ট গলার আওয়াজ ভেসে এলো। ইভানা পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। স্টাডি রুমের দরজাটা সামান্য একটু খোলা। ইভানা দরজার ফাঁক দিয়ে উকি দিল। যা দেখলো তাতে তার বুকটা ধক করে উঠল। আরহাম স্টাডি রুমের ভেতরে দাঁড়িয়ে আছে। ঘরে একমাত্র টেবিল ল্যাম্পের আলোয় তার মুখটা অদ্ভুত আর ভয়ঙ্কর দেখাচ্ছে। আরহামের সাদা শার্টের হাতায় কিছু একটা লাল দাগ লেগে আছে, যা দেখতে অবিকল রক্তের মতো। আরহাম ফোনে কারোর সাথে খুব নিচু স্বরে কিন্তু রাগান্বিত গলায় কথা বলছে। তার এক হাতে একটা কালো রঙের পিস্তল ধরা, যা সে টেবিলের ওপর নাড়াচাড়া করছে। ইভানার হাত পা ঠান্ডায় জমে যেতে লাগলো। সে নিজের নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। কাজটা আজ রাতেই শেষ হওয়া চাই ফয়সাল। আমি কোনো ভুল দেখতে চাই না। জামিল যেন কাল সকালের সূর্য দেখতে না পারে। যে হাত দিয়ে সে আমার ইভানার দিকে আগুন তুলেছে, আমি তার ওই হাতটাই কেটে ফেলবো। ওকে বুঝিয়ে দাও আরহামের স্ত্রীর দিকে চোখ তুলে তাকালে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। সব প্রমাণ মুছে ফেলবে।
বডিটা যেন কেউ খুঁজে না পায়। ইভানা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার স্বামী একজন রেসপেক্টেড প্রফেসর, যে কিনা একজন খুনি, সে নিজের মামাকে খুন করার নির্দেশ দিচ্ছে। ইভানা ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। তার পা লেগে দরজার পাশের একটা ফুলদানি মেঝেতে পড়ে সশব্দে ভেঙে গেল। কে ওখানে? আরহাম দ্রুত ঘুরে দাঁড়ালো। তার হাতের পিস্তলটা সরাসরি দরজার দিকে তাক করা। ইভানার বুকের স্পন্দন যেন এই মুহূর্তে থেমে যাবে। সে কি আজ আরহামের আসল রূপটা দেখে ফেলবে? আরহাম কি এবার তাকেও শেষ করে দেবে? ইভানা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে অন্ধকারের মাঝে দাঁড়িয়ে রইল। ফুলদানি ভাঙার বিকট শব্দে স্টাডি রুমের ভেতরের নিস্তব্ধ খান খান হয়ে গেল। আরহামের হাতের পিস্তলটা সরাসরি দরজার দিকে তাক করা। ইভানার মনে হলো তার বুকের স্পন্দন এই মুহূর্তে থেমে যাবে। সে ভয়ে থরথর করে কাঁপছে। দরজার ফাঁক দিয়ে আরহাম দ্রুত বাইরে বেরিয়ে এলো। ইভানাকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখের পেশিগুলো একটু শীতল হলো, কিন্তু চোখের দৃষ্টি তীক্ষ্ণই রইল। সে খুব দ্রুত পিস্তলটা প্যান্টের পকেটে লুকিয়ে ফেললো। তুমি এত রাতে এখানে কি করছো? আমি পানি খেতে এসেছিলাম। পানি খেতে স্টাডি রুমের সামনে কেন? ডাইনিং তো ওদিকে। আমি আসলে আপনার গলা শুনতে পেয়েছিলাম। আপনি কার সাথে কথা বলছিলেন, আর আপনার হাতে ওটা কি ছিল? কিসের কথা বলছো তুমি? আমার হাতে তো কিছুই ছিল না। আর আমি ফোনে ফয়সালের সাথে কথা বলছিলাম, ওর একটা দরকার ছিল। আপনি আমাকে মিথ্যা বলছেন। আমি নিজের চোখে দেখেছি আপনার হাতে একটা কালো রঙের, আর আপনার শার্টে ওগুলো কিসের দাগ? রক্তের মতো লাগছে। রক্ত? তুমি কি পাগল হয়ে গেলে ইভানা? রাতে উল্টাপাল্টা স্বপ্ন দেখে এখন ঘোরের মধ্যে প্রলাপ বকছো? এটা কফির দাগ, কফি খেতে গিয়ে শার্টে পড়ে গেছে। আমি কোনো স্বপ্ন দেখছি না। আপনি মামাকে মেরে ফেলার কথা বলেছিলেন, আমি নিজ কানে শুনেছি। আপনি ফয়সাল ভাইয়াকে বলেছিলেন মামা যেন সকালে সূর্য দেখতে না পায়। আপনি এমন ভয়ঙ্কর কথা কিভাবে বলতে পারলেন? ইভানা, স্টপ ইট। তুমি বেশি ক্রাইম থ্রিলার সিরিজ দেখছো আজকাল। তোমার মাথার ভেতর এসব আজগুবি চিন্তা ঘুরপাক খাচ্ছে। আপনি আমাকে পাগল বানানোর চেষ্টা করবেন না। আমি কাল সকালে আব্বুকে সব বলবো। আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। আপনি একজন ভয়ঙ্কর মানুষ। ইভানা ঘুরে দৌড়ে উপরে চলে যাওয়ার চেষ্টা করতেই আরহাম খপ করে তার হাতটা ধরে ফেলল। এক ছটকায় তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ইভানা ভয়ে আর আতঙ্কে ছটপট করতে লাগলো, কিন্তু আরহামের শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারল না। আরহামের চোখ দুটো অন্ধকারেও কেমন যেন জলজল করছে। কোথায় যাবে তুমি? আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা তুমি স্বপ্নেও ভাববে না ইভানা। ছাড়ুন আমাকে। আপনি আমার গায়ে হাত দেবেন না। আমার খুব ভয় করছে। আমাকে দেখে তোমার ভয় করছে? এই আরহামের বুকে মাথা না রাখলে তো তোমার ঘুমই আসে না। আর আজ বলছো ভয় করছে? আমি তোমার স্বামী ইভানা। তোমার কোনো ক্ষতি আমি নিজের জান থাকতে হতে দেব না। আপনি আমার মামাকে খুন করতে চাইছেন আর বলছেন ক্ষতি করবেন না। তোমার ওই মামা একটা জানোয়ার। সে তোমার কতটা ক্ষতি করতে পারে সেটা তোমার এই ছোট্ট মাথায় ঢুকবে না। আমি শুধু আগাছা পরিষ্কার করছিলাম। তার মানে আমি ঠিকই শুনেছিলাম। আপনি সত্যি সত্যি মামাকে... একদম চুপ। আর একটা কথাও না। এখন সোজা রুমে যাবে এবং চুপচাপ ঘুমাবে। কাল সকালে তোমার ক্লাস আছে। আরহাম কোনো কথার সুযোগ না দিয়ে ইভানাকে পাজা করা কোলে তুলে নিল। ইভানা আরহামের বুকে হালকা ধাক্কা দিতে লাগলো, কিন্তু আরহাম সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে সোজা বেডরুমে এসে তাকে বিছানায় শুইয়ে দিল। ইভানা উঠে বসার চেষ্টা করতে আরহাম তার গায়ের উপর ভারী কম্বলটা টেনে দিয়ে তাকে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আপনি আমাকে এইভাবে আটকে রাখতে পারেন না। আমি কাল সকালে ঠিকই ভার্সিটিতে গিয়ে মামার সাথে দেখা করব। দেখা করার জন্য তোমার মামাকে তো আগে সুস্থ থাকতে হবে। মানে কি? কি করেছেন আপনি মামার সাথে? তুমি বেশি কথা বলো ইভানা। এখন চুপচাপ ঘুমাও, না হলে কিন্তু আমি অন্য উপায় অবলম্বন করব। আর আমি অন্য উপায় শুরু করলে সারা রাত তুমি চোখের পাতাও এক করতে পারবে না, বলে দিলাম। আপনি একটা অসভ্য। হ্যাঁ, আমি অসভ্য। আর আমার এই অসভ্য রূপটা শুধু তোমার জন্যই তোলা থাকে। আরহাম আলতো করে ইভানার কপালে একটা চুমু খেলো। ইভানা আর কোনো কথা না বলে আরহামের বুকের কাছে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। লোকটার এই অদ্ভুত আর রহস্যময় আচরণের কোনো হিসাব সে মিলাতে পারছে না। কাঁদতে কাঁদতে একসময় সে আরহামের বুকে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম ভাঙতে ইভানা দেখলো আরহাম রুমে নেই। সে দ্রুত ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে সবাই বসে চা খাচ্ছে।
আয় মা ইভানা, বস। তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন? রাতে ঘুম হয়নি ঠিক মতো? না আম্মু, ঠিক আছি আমি। আরহাম কোথায়? ও তো সকালে একটা জরুরি ফোন পেয়েই বেরিয়ে গেল। বলল ভার্সিটিতে একটা কাজ আছে, তুই আজ আমার সাথে চল, আমি তোকে নামিয়ে দিয়ে অফিসে যাব। বৌমা, তোমার মামা নাকি রাতে খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি কিছু জানো? কথাটা শোনা মাত্র ইভানার হাত থেকে চায়ের কাপটা ফ্লোরে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। গরম চা তার পায়ে ছিটকে লাগলেও সেদিকে তার কোনো হুঁশ নেই। তার সারা শরীর থরথর করে কাঁপছে। কাল রাতে আরহামের কথা বলাগুলো তার কানের কাছে বাজতে লাগলো। ইভানা, কি হলো তোমার? পা পুড়ে গেল তো, সাবধানে ধরবে তো। আব্বু, মামার কি হয়েছে? মামা কি বেঁচে আছে? আরে ভয় পেও না, বেঁচে আছে। তবে শুনলাম পা নাকি ভেঙে 3 টুকরা হয়ে গেছে। রাতে বাইক নিয়ে কোথায় যেন যাচ্ছিল, এক ট্রাক এসে এমন ধাক্কা দিয়েছে যে বাইক সমেত রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এখন সদর হাসপাতালে ভর্তি আছে। আহারে বেচারা, তা তুই এত ভয় পেয়ে গেলি কেন মা? আমরা তো আছি। তোর আব্বু একটু পর হাসপাতালে যাবে তাকে দেখতে। তুই এখন ভার্সিটিতে যা, মাথা ঠান্ডা রাখ। ইভানার আর বুঝতে বাকি রইল না এই অ্যাক্সিডেন্ট কে ঘটিয়েছে। আরহাম কাল রাতে ফয়সালকে দিয়ে ঠিক এই কাজটাই করিয়েছে। কিন্তু কেন? মামা এমন কি করেছে যার জন্য আরহাম এতটা ভয়ঙ্কর হয়ে উঠল? ইভানা কোনো মতে নাস্তা শেষ করে আদনানের গাড়িতে করে ভার্সিটিতে পৌঁছালো। পুরোটা রাস্তা সে একটা ঘোরের মধ্যে ছিল। ভার্সিটিতে ঢুকেই তানিয়া দৌড়ে এলো। দোস্ত, তুই শুনেছিস আমাদের ডিপার্টমেন্টে তো একটা বিশাল ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে আবার? আরে আরহাম স্যার আজ সকাল সকাল এসে নাফিস স্যারের সাথে সাংঘাতিক একজোট ঝগড়া করেছেন। আমি তো নিজের কানে শুনলাম। ঝগড়া? কিন্তু কেন? নাফিস স্যার তো ওনার বন্ধু। কে জানে বাবা, তবে আরহাম স্যার নাফিস স্যারকে আঙুল উঁচিয়ে বলেছিলেন ওর আশেপাশেও যেন তোমাকে না দেখি। কার কথা বলছিলেন কে জানে। তুই চল, ক্লাসের সময় হয়ে গেছে। ইভানা ক্লাসে গিয়ে বসলো। কিছুক্ষণ পর আরহাম ক্লাসে ঢুকলো। আজ তাকে অন্য দিনের চেয়েও বেশি রাশভারী আর গম্ভীর লাগছে। ইভানার দিকে একবারের জন্য সে তাকালো না। পুরো ক্লাস সে এমনভাবে নিল যেন ইভানা সেখানে উপস্থিতি নেই। ক্লাস শেষে সবাই যখন বেরিয়ে যাচ্ছে ঠিক তখনই নাফিস স্যারের ক্লাসরুমে ঢুকলেন। হ্যালো ইভানা, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো চলছে। তোমার মনটা খারাপ মনে হচ্ছে, এনি প্রবলেম? না স্যার, তেমন কিছু না। পরিবারের একজনের একটু অ্যাক্সিডেন্ট হয়েছে তো, তাই মনটা ভালো নেই। ও আই এম সরি টু হিয়ার দ্যাট। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। তা তোমার অ্যাসাইনমেন্টের কি অবস্থা? আরাম তো তোমার ফাইলটা সেভাবেই ফেলে রেখেছে। আমি ওকে বলে দেবো যেন তোমাকে আর প্যারা না দেয়। থ্যাংক ইউ স্যার, আপনি অনেক ভালো। ইভানা আর নাফিসের কথাগুলো দরজার বাইরে দাঁড়িয়ে আরহাম শুনছিল। রাগে তার কপালের রগগুলো ফুলে উঠল। সে হনহন করে ক্লাসরুমে ঢুকে নাফিসের দিকে এক পা এগিয়ে গেল। নাফিস, তোমাকে আমি আমার কেবিনে আমার কিছু পেপারস দেখতে বলেছিলাম, আর তুমি এখানে স্টুডেন্টদের সাথে আড্ডা দিচ্ছ। আরে আরাম, শান্ত হ। আমি তো জাস্ট ওর সাথে একটু কথা বলছিলাম। মেয়েটার মন খারাপ তাই। আমার স্টুডেন্টের মন খারাপ নাকি ভালো সেটা আমি দেখব। তুমি তোমার কাজ করো। আর ইভানা রহমান, ইউ কাম টু মাই কেবিন রাইট নাও। কিন্তু স্যার, আমার তো পরের ক্লাস। আমি কোনো কিন্তু শুনতে চাই না। আমি জাস্ট 1 মিনিট সময় দিলাম। আরহাম গটগট করে ক্লাস থেকে বেরিয়ে গেল। নাফিস ইভানার দিকে তাকিয়ে একটা অসহায় ভঙ্গি করলো। ইভানা কাঁপা কাঁপা পায়ে আরহামের কেবিনের দিকে এগিয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতে আরহাম হঠাৎ করে ইভানার হাত ধরে হ্যাচকা টানে তাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে সশব্দে দরজাটা লক করে দিল। ইভানা ভয় পেয়ে 2 পা পিছিয়ে গেল। কি করছেন কি আপনি? দরজা লক করলেন কেন? কেউ দেখলে কি ভাববে? ভাবুক যা খুশি তাই। আমি এখন কাউকে কেয়ার করি না। আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম নাফিসের সাথে কথা না বলতে। তুমি আমার কথা কানে তোলনি কেন? আমি ইচ্ছে করে কথা বলিনি। উনি নিজে থেকে এসে আমার সাথে কথা বলছিলেন। আমি তো শুধু উত্তর দিচ্ছিলাম। উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। তুমি হাসি মুখে অন্য কারোর সাথে কথা বলবে, অন্য কোনো পুরুষ তোমার চোখের দিকে তাকিয়ে হাসবে, এটা আমি কিছুতেই মেনে নেব না ইভানা। তুমি শুধু আমার। আপনি একটা সাইকো, আপনি একটা খুনি। আপনি আমার মামাকে অ্যাক্সিডেন্ট করিয়েছেন, তাই না? হ্যাঁ, আমি করিয়েছি। তাতে কি হয়েছে? সে তোমার ক্ষতি করতে চেয়েছিল, আমি তাকে তার জায়গা দেখিয়ে দিয়েছি। আমি তো তাকে মেরেই ফেলতাম, শুধু তোমার কথা ভেবে তাকে বাঁচিয়ে রেখেছি। আমার মামা আমার কি ক্ষতি করবে?
আপনি নিজের অপরাধ ঢাকার জন্য এখন আমার পরিবারের দোষ দিচ্ছেন। তুমি কিছুই জানো না ইভানা, কিছুই না। তোমার ওই মামা তোমার বাবার সব সম্পত্তি জাল দলিল করে নিজের নামে লিখে নেওয়ার প্ল্যান করেছিল, আর তোমাকে আজ দুপুরে একটা হোটেলে দেখা করতে বলেছিল। জানো কেন? সেখানে কিছু লোক তোমার জন্য অপেক্ষা করছিল। তোমার মামার টাকার লোভে তোমাকে ওই লোকগুলোর হাতে তুলে দেওয়ার চুক্তি করেছিল। কথাগুলো শুনে ইভানের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সে অবিশ্বাসের দৃষ্টিতে আরহামের দিকে তাকিয়ে রইল। তার মামা তার সাথে এমন একটা জঘন্য কাজ করতে পারে এটা সে ভাবতেও পারছে না। ইভানার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আপনি মিথ্যা বলছেন। মামা এমন করতে পারে না। আমি মিথ্যা বলছি না ইভানা, আমি সব প্রমাণ তোমাকে দেখাবো। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি কোনোদিন বুঝবে না। তোমাকে বাঁচানোর জন্যই তো আমি এত বড় একটা রিস্ক নিয়ে তোমাকে বিয়ে করেছি। তোমাকে চোখের আড়াল হইতে দেই না শুধু এই ভয়ে, যদি কেউ তোমার কোনো ক্ষতি করে ফেলে। আরহাম এগিয়ে গিয়ে ইভানাকে দেয়ালের সাথে চেপে ধরলো। তার চোখের দৃষ্টিতে এখন আর কোনো রাগ নেই, আছে এক তীব্র আর পাগল করা ভালোবাসা। সে ইভানার চোখের পানি মুছে দিয়ে তার গালে আলতো করে হাত রাখলো। ইভানার সারা শরীর কাঁপছে। আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আমি তো আপনার কিছুই না। আমরা তো শুধু পরিস্থিতির শিকার হয়ে। চুপ, একদম চুপ। তুমি আমার সব। আমি তোমাকে আজ থেকে চিনি না ইভানা, অনেক আগে থেকে চিনি। তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই তুমি আমার। এই আরহামের প্রতিটা নিঃশ্বাসে শুধু তোমার নাম লেখা। আরহাম আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে ইভানার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এবারে চুম্বনটা ছিল অনেক বেশি গভীর, অনেক বেশি অধিকার খাটানো। ইভানা প্রথম কয়েক সেকেন্ড অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেও ধীরে ধীরে সে আরহামের এই ভালোবাসার কাছে আত্মসমর্পণ করলো। সে তার দুই হাত দিয়ে আরহামের কলার শক্ত করে চেপে ধরলো। কেবিনের বাইরের কোলাহল, ভার্সিটির ব্যস্ততা সব যেন এই চার দেয়ালের মাঝে এসে থমকে গেল। আরহামের উষ্ণ স্পর্শে ইভানার ভেতরের সব অভিমান আর রাগ কোথাও যেন হারিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর আরহাম ইভানাকে ছেড়ে দিয়ে তার কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তুমি আমাকে পাগল করে দেবে ইভানা। আমি চাই না তুমি আর একটা দিনও ভার্সিটিতে আসো। আমি তোমাকে আমার ঘরে বন্দি করে রাখতে চাই। ভার্সিটিতে না এলে পড়বো কিভাবে? আপনি তো বলেন পড়াশোনা করতে। পড়াশোনা করে কি করবে তুমি? আমি তো আছি, সারা জীবন তোমাকে রানীর মতো করে রাখবো। আপনি একটা পাগল। ছাড়ুন আমাকে, এক্ষুনি বেল বেজে যাবে। কেউ চলে এলে খুব সমস্যা হবে। আসুক, সবাই জানুক এই পিচ্চি ছাত্রীটা তার খিটখিটে প্রফেসরের বউ। একদম না। আপনি বলেছিলেন আমার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত কেউ জানবে না। এখন নিজের কথা নিজেই ভাঙছেন। ছাড়ুন বলছি। ইভানা এক প্রকার জোর করে আরহামের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। নিজের শাড়ি আর চুল ঠিক করে সে দরজার দিকে এগোতে যাবে, এমন সময় আরহাম পেছন থেকে তার হাত টেনে ধরলো। আজ ভার্সিটি শেষে তুমি আমার সাথে বাসায় ফিরবে। কোনো বান্ধবীর সাথে আড্ডা দেওয়া চলবে না। আমি তোমার জন্য গাড়িতে ওয়েট করব। কিন্তু সবাই যদি দেখে ফেলে? আমি পেছনের গেটে ওয়েট করব, কেউ দেখবে না। ইভানা মাথা নেড়ে সম্মতি জানিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। তার বুকের ভেতরটা এক অদ্ভুত আনন্দে ভরে আছে। আরহামের বলা কথাগুলো বারবার তার কানে বাজছে। লোকটা তাকে অনেক আগে থেকেই চেনে, কিন্তু কিভাবে, কবে থেকে সে চেনে? ইভানা তো আরহামকে বিয়ের আগে কখনোই দেখেনি। বিকেলে ভার্সিটি শেষ হওয়ার পর ইভানা আরহামের কথা মতো পেছনের গেটে গিয়ে দেখলো আরহাম গাড়িতে বসে আছে। ইভানা দ্রুত গিয়ে গাড়িতে উঠে বসলো। সারা রাস্তা দুজনে কোনো কথা বলল না, কিন্তু দুজনের মধ্যে একটা নীরব বোঝাপড়া কাজ করছিল। বাসায় ফেরার পর রাত হয়ে গেছে। আরহাম ফ্রেশ হতে বাথরুমে ঢুকেছে। ইভানা একা রুমে বসে আছে। হঠাৎ তার মাথায় আরহামের বলা কথাগুলো আবার ঘুরপাক খেতে শুরু করলো। আমি তোমাকে আজ থেকে চিনি না, অনেক আগে থেকে চিনি। ইভানার ভেতরে এক প্রবল কৌতূহল কাজ করতে শুরু করলো। সে উঠে গিয়ে আরহামের আলমারিটা খুললো। আলমারির একেবারে নিচের তাকে একটা ছোট্ট লকার আছে। ইভানা জানে আরহাম ওই লকারের চাবিটা তার বইয়ের সেলফের একটা নির্দিষ্ট বইয়ের ভেতরে লুকিয়ে রাখে। ইভানা দ্রুত গিয়ে বইটা থেকে চাবিটা বের করে আনলো। তার হাত কাঁপছে। সে বুঝতে পারছে কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু তার মনের ভেতরের কৌতূহল তাকে আটকাতে পারলো না। সে লকারটা খুললো। ভেতরে কিছু গুরুত্বপূর্ণ ফাইলের সাথে একটা পুরনো ডায়েরি রাখা। ইভানা ডায়েরিটা হাতে নিল। ডায়েরির পাতাগুলো বেশ পুরনো। সে প্রথম পাতাটা খুলতেই তার বুকটা থক করে উঠল। প্রথম পাতায় একটা মেয়ের ছবি। ছবিটা ইভানার, কিন্তু ছবিটা অন্তত 5 বছর আগের।
ইভানা তখন স্কুলের ছাত্রী। ছবির নিচে লাল কালিতে লেখা, আমার জীবনের একমাত্র লক্ষ্য আমার ইভানা। ইভানা পাতা উল্টাতে লাগলো। প্রতিটা পাতায় ইভানার দূর থেকে তোলা কোনো না কোনো ছবি। কখনো সে স্কুলে যাচ্ছে, কখনো সে বান্ধবীদের সাথে ফুচকা খাচ্ছে। আরহাম 5 বছর ধরে তাকে ফলো করেছে। আল্লাহ, উনি আমাকে এত আগে থেকে চেনেন, কিন্তু কিভাবে? ইভানা ডায়েরির একদম শেষের দিকে একটা পাতা এসে থমকে গেল। সেখানে একটা ডেথ সার্টিফিকেট ভাঁজ করে রাখা। ইভানা কাগজটা খুলল। সার্টিফিকেটে যার নাম লেখা সেটা পড়ে ইভানার মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল। নামটা হলো আসিফ রহমান। আসিফ রহমান আরহামের বড় ভাই, যে 3 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু ডেথ সার্টিফিকেটের নিচে একটা চিরকুটে আরহামের হাতের লেখায় লেখা আছে, আসিফ ভাইয়ের খুনের বদলা আমি নেবই। রিয়াজউদ্দিনকে আমি ধ্বংস করে দেব। রিয়াজউদ্দিন ইভানার নিজের বাবা। আরহামের ভাইয়ের মৃত্যুর সাথে ইভানার বাবার কি সম্পর্ক? আরহাম কি তাহলে ইভানাকে ভালোবেসে বিয়ে করেনি? এটা কি একটা পুরোটাই প্রতিশোধের খেলা? হঠাৎ পেছন থেকে কারো একটা শক্ত হাত ইভানার কাঁধের ওপর পড়ল। ইভানা চমকে উঠে পেছনে তাকালো। আরহাম দাঁড়িয়ে আছে। তার চুল থেকে পানি ঝরছে আর চোখ দুটো একদম লাল হয়ে আছে। তুমি এই ডায়েরিটা কেন খুললে ইভানা? তোমাকে না বলেছিলাম আমার জিনিসে হাত না দিতে? হাত দেব না কেন? আমি আপনার বিবাহিত স্ত্রী। আপনার ঘরে আমার অধিকার নেই নাকি? আপনার এই জঘন্য সত্যগুলো আমি জেনে যাব সেই ভয়ে আমাকে এসব ছুতে বারণ করতেন? জঘন্য সত্য? তুমি কি বলছো এসব? তুমি তো কিছুই জানো না। আমাকে ডায়েরিটা দাও। দেব না। আমি আজ সব জানবো। আপনি আমার বাবাকে ধ্বংস করার প্ল্যান করেছেন। আমার বাবাকে, যে মানুষটা একটা পিঁপড়াকেও কষ্ট দিতে ভয় পায়, আপনি তাকে ধ্বংস করার জন্য এত বড় একটা ছক কষলেন আর আমাকে ভালোবেসে বিয়ে করার নাটক করলেন। আপনি একটা প্রতারক। আমি কোনো নাটক করিনি ইভানা, তুমি আমাকে ভুল বুঝছো। ডায়েরিটা আমাকে দাও বলছি। আমি ভুল বুঝছি? এই যে এখানে আপনার নিজের হাতের লেখায় স্পষ্ট লেখা আছে যে আপনি আমার বাবার উপর প্রতিশোধ নেবেন। আপনি আমার ভাইয়ের মতো ওই আসিফ ভাইয়ের মৃত্যুর জন্য আমার বাবাকে দায়ী করেছেন। কেন? আমার বাবা কি করেছেন? আরহাম এক ঝটকায় ইভানার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিল। রাগে তার সারা শরীর কাঁপছে। সে ডায়েরিটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল। ডায়েরির পাতাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল। ইভানা ভয়ে 2 কদম পিছিয়ে গেল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আরহামের এই ভয়ঙ্কর রূপ সে আগে কখনো দেখেনি। হ্যাঁ, আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমি তোমার বাবাকে রাস্তায় নামিয়ে ছাড়তে চেয়েছিলাম। আমার ভাই আমার চোখের সামনে রক্তাক্ত অবস্থায় পড়েছিল আর তোমার বাবা তখন সেখানে দাঁড়িয়েছিল। আমার ভাইয়ের খুনের সব প্রমাণ তোমার বাবার দিকেই ইশারা করছিল। আমি পাগল হয়ে গিয়েছিলাম তখন। আমার ভেতরে শুধু জেদ কাজ করছিল যে রিয়াজ উদ্দিনের সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমি তার কাছ থেকে কেড়ে নেব। আর সেই প্রিয় জিনিসটা ছিলাম আমি, তাই না? আপনি আমাকে একটা গুটির মতো ব্যবহার করলেন, আমাকে ফাঁদে ফেলে বিয়ে করলেন যাতে আমার বাবা কষ্ট পায়। আপনার মনে একটুও দয়া হলো না? আপনি একটা পাষাণ। আমি আপনাকে ঘৃণা করি। ঘৃণা করো? হ্যাঁ, তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি যে তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি তার কি হবে? আপনি ভালোবাসা শব্দের অর্থই জানেন না। ভালোবাসা কখনো মিথ্যা আর প্রতারণার উপর দাঁড়িয়ে হয় না। আপনি আমার শরীর আর রূপ দেখে আমাকে ভোগ করতে চেয়েছেন। এটাকে ভালোবাসা বলে না, এটাকে লালসা বলে। ইভানার মুখে লালসা শব্দটা শুনে আরহামের ভেতরে সবটুকু ধৈর্য যেন শেষ হয়ে গেল। সে ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে ইভানার 2 কাঁধ শক্ত করে চেপে ধরল। ইভানা ব্যথায় কুঁকিয়ে উঠল। আরহাম তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল এবং নিজেও তার উপর উঠে এলো। ইভানার 2 হাত সে নিজের এক হাত দিয়ে মাথার উপর চেপে ধরল। আরহামের চোখ দুটো একদম লাল হয়ে গেছে। তার গরম নিঃশ্বাস ইভানার মুখে আছড়ে পড়ছে। লালসা? তুমি আমাকে লালসার কথা বলছো? আমি যদি শুধু তোমার শরীরই চাইতাম তাহলে বিয়ের প্রথম রাতেই তোমাকে ভোগ করতে পারতাম। আমি তোমাকে জোর করে সব করতে পারতাম। আমি তো তা করিনি। আমি তোমার সম্মতির অপেক্ষায় ছিলাম। আমি তোমার মনের ভেতরে নিজের জায়গা করতে চেয়েছিলাম। আর তুমি বলছো আমি তোমাকে ভোগ করতে চেয়েছি? ছাড়ুন আমাকে। আপনার মতো খুনের স্পর্শ আমার গায়ে লাগলে আমার ঘেন্না করে। আপনি আমার মামাকে অ্যাক্সিডেন্ট করিয়েছেন। আপনি আমার বাবাকে মারতে চান। আপনি আমাকেও মেরে ফেলুন। তোমাকে আমি মারবো না ইভানা, তোমাকে আমি বাঁচিয়ে রাখবো শুধু আমার জন্য। তুমি আমাকে ঘৃণা করলেও এই আরহামের বুকেই তোমাকে সারা জীবন কাটাতে হবে। আমি তোমাকে আমার শিকল দিয়ে এমনভাবে বেঁধে রাখবো যে তুমি চাইলেও আমার কাছ থেকে
দূরে যেতে পারবে না। আমি কাল সকালে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আব্বুকে সব বলে দেব। আপনি আমাকে আটকাতে পারবেন না। তুমি কোথাও যাবে না, আমি তোমাকে যেতে দেব না। আরহাম পাগলের মতো ইভানার ঘাড়ে এবং গলায় মুখ ডুবিয়ে দিল। তার চুম্বনে কোনো কোমলতা নেই, আছে এক তীব্র আক্রোশ আর হারানোর ভয়। ইভানা নিজের সর্বশক্তি দিয়ে আরহামকে বাধা দেওয়ার চেষ্টা করতে লাগলো। সে আরহামের বুকে কিল ঘুষি মারতে লাগলো, কিন্তু আরহাম বিন্দুমাত্র টলল না, বরং সে ইভানার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে শক্ত করে চেপে ধরল। ইভানার কান্নার আওয়াজ আরহামের ঠোঁটের মাঝে চাপা পড়ে গেল। বেশ কিছুক্ষণ পর ইভানার শরীরটা নিস্তেজ হয়ে এলো। সে আর বাধা দেওয়ার শক্তি পেল না, শুধু তার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়তে লাগলো। আরহাম ইভানার নিস্তেজ শরীরটা দেখে হঠাৎ করেই যেন হুঁশ ফিরে এলো। সে দ্রুত ইভানার উপর থেকে সরে বসলো। ইভানা বিছানায় উপর হয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। ইভানা, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি আমি কি করছিলাম। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আপনি আমার কাছে আসবেন না, একদম আমাকে ছোবেন না। আমি আপনাকে সহ্য করতে পারছি না। আচ্ছা, আমি আসছি না, আমি দূরেই বসে আছি। তুমি শান্ত হও, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আমি তোমার বাবার কোনো ক্ষতি করিনি, আর কোনোদিন করবও না। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি মিথ্যাবাদী। আমি মিথ্যা বলছি না ইভানা, তুমি শুধু একবার আমার কথা শোনো। 3 বছর আগে যখন আমি ওই ডায়েরিটা লিখি, তখন আমি সত্যি প্রতিশোধের আগুনে জ্বলছিলাম। আমি তোমার পিছু নিতাম তোমার বাবার দুর্বলতা খোঁজার জন্য, কিন্তু তোমাকে দূর থেকে দেখতে দেখতে কখন যে আমি তোমার ওই চঞ্চলতার প্রেমে পড়ে গেলাম আমি নিজেই জানি না। আমি দেখলাম তুমি কতটা নিষ্পাপ। তোমার ওই হাসি মুখ আমাকে আমার সব কষ্ট ভুলিয়ে দিত। আমি প্রতিশোধের কথা ভুলে গেলাম। আমি শুধু তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠলাম। তাই বলে আপনি এমন পরিস্থিতি তৈরি করলেন যাতে আমার বাবা বাধ্য হয়ে আমাকে আপনার হাতে তুলে দেয়। আপনি নিজের ক্ষমতার অপব্যবহার করলেন। আমাকে সেটা করতে হয়েছিল ইভানা, কারণ আমি জানতে পেরেছিলাম যে তোমার বাবার নিজের লোকেরাই তোমার বাবার সম্পত্তি আর তোমাকে বিক্রি করে দেওয়ার প্ল্যান করছে। তোমার ওই জামিল মামা তোমার বাবাকে একটা মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছিল। আমি যদি তখন তোমাকে বিয়ে করে এই বাড়িতে না আনতাম, তাহলে তোমার মামা তোমাকে ওই গুন্ডাদের হাতে তুলে দিত। আমি শুধু তোমাকে বাঁচানোর জন্য এই কাজটা করেছি। আমি বিশ্বাস করি না। আপনি আমার মামার বিরুদ্ধে মিথ্যা গল্প বানাচ্ছেন নিজের দোষ ঢাকার জন্য। ঠিক আছে, তুমি বিশ্বাস করো না, কিন্তু আমি যা করেছি সব তোমার ভালোর জন্যই করেছি। আর তোমার বাবার গায়ে আমি আজ পর্যন্ত একটা আঁচড়ও লাগতে দেইনি। আমি চাইলেই রিয়াজ উদ্দিনকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি করিনি, কারণ সে আমার ইভানার বাবা। আরহাম কথাগুলো বলে ফ্লোর থেকে ডায়েরিটা তুলে নিল, তারপর সেটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিল। ইভানা অবাক হয়ে আরহামের কাণ্ড দেখছে। আরহাম একটা দীর্ঘশ্বাস ফেলে বাথরুমের দিকে চলে গেল। ইভানা একা বিছানায় বসে রইল। তার মনের ভেতর এখন হাজারো চিন্তার ঝড়। সে বুঝতে পারছে না আরহামের কোন কথাটা সত্যি আর কোনটা মিথ্যে। সারা রাত ইভানার দু চোখে এক ফোঁটাও ঘুম এলো না। সকালে আরহাম বাথরুম থেকে বেরিয়ে দেখলো ইভানা জানলার কাছে দাঁড়িয়ে আছে, তার মুখটা ফ্যাকাশে। রেডি হয়ে নাও, আজ আমার সাথে ভার্সিটিতে যাবে। আমি আজ ভার্সিটিতে যাব না, আমার শরীর ভালো লাগছে না। তুমি যাবে, আমি চাই না তুমি এই বাড়িতে একা থাকো। তুমি রেডি হয়ে নিচে এসো, আমি ওয়েট করছি। আমি আপনার সাথে কোথাও যাব না বলে দিলাম। আমি একাই থাকতে চাই। ইভানা, আমাকে সকাল সকাল রাগিও না। আমি যা বলছি সেটা চুপচাপ শোনো। 10 মিনিটের মধ্যে তুমি নিচে আসবে। আরহাম আর কোনো কথা শোনার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ইভানা রাগে গজগজ করতে করতে আলমারি থেকে একটা সাধারণ সুতির সালোয়ার কামিজ বের করলো। সে আজ ইচ্ছে করে একদম সাজগোজ করলো না। নিচে নামতেই দেখলো সবাই নাস্তার টেবিলে বসে আছে। ইভানাকে দেখে সালমা বেগম একটু চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, ইভানা মা, তোর চোখ মুখ এমন ফুলে আছে কেন? রাতে ঘুমাসনি নাকি? আরহাম, তুই ওকে রাতে ঘুমাতে দিসনি? আম্মু, তুমি ওকে জিজ্ঞেস করো ও কেন ঘুমায়নি। আমি তো ঠিকই ঘুমিয়েছিলাম। কিরে ইভান, শরীর খারাপ নাকি তোর? মুখটা একদম শুকিয়ে আছে। আজ ভার্সিটিতে না গেলেই তো পারিস। আমি তো সেটাই বলেছিলাম ভাইয়া, কিন্তু ওনার তো জবরদস্তি। উনি আমাকে জোর করে নিয়ে যাচ্ছেন। বৌমার যদি শরীর খারাপ লাগে তাহলে আজ বাড়িতেই থাকুক। তুমি এত জোর করছো কেন আরহাম? আব্বু, ওর সামনে একটা প্রেজেন্টেশন আছে, আজ ওর ক্লাসে থাকাটা খুব জরুরি। আমি ওকে নিজের সাথে নিয়ে যাচ্ছি। কোনো সমস্যা হলে আমি তো আছি। ইভানা, তুমি অন্তত একটু কিছু খেয়ে নাও।
না খেয়ে গেলে তো রাস্তায় মাথা ঘুরে পড়ে যাবে। না ভাবি, আমার একদমই ক্ষুধা নেই, আমি শুধু এক গ্লাস পানি খাবো। আরহাম ইভানার প্লেটে জোর করে একটা রুটি আর ডিম ভাজি তুলে দিল। ইভানা রাগী চোখে আরহামের দিকে তাকালো। আরহাম ইশারায় তাকে খেতে বলল। পরিবারের সবার সামনে কোনো সিন ক্রিয়েট করতে না চেয়ে বাধ্য হয়ে ইভানা একটু খাবার মুখে দিল। নাস্তা শেষে আরহাম আর ইভানা গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার পর আরহাম ইভানার দিকে তাকালো। তুমি সিট বেল্ট বাঁধনি কেন? আমার ইচ্ছে করছে না। ইভানা, জেদ করবে না, সিট বেল্টটা বাঁধো বলছি। আমি বাঁধবো না, আপনি গাড়ি চালান। আমার কিছু হলে আপনি তো খুশি হওয়ার কথা, আপনার প্রতিশোধ নেওয়া তো এমনিতেই হয়ে গেছে। আরহাম হঠাৎ করে সজোরে ব্রেক কষে গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করালো। ইভানা গাড়ির সামনের দিকে ঝুঁকে পড়লেও কোনো মতে নিজেকে সামলে নিল। আরহাম নিজের সিট বেল্ট খুলে ইভানার একদম কাছাকাছি চলে এলো। ইভানা ভয়ে দরজার দিকে সেটে গেল। আরহাম ইভানার ঘাড়ের কাছ দিয়ে হাত বাড়িয়ে সিট বেল্টটা টেনে নিয়ে তার গায়ে আটকে দিল। আরহামের মুখটা ইভানার মুখের একদম কাছাকাছি। আর একবার যদি তুমি মৃত্যুর কথা মুখে আনো, তাহলে আমি এই রাস্তার মাঝখানেই তোমার মুখ বন্ধ করে দেব। ইভানা, তুমি আমার, তোমার জীবনের ওপর শুধু আমার অধিকার। তুমি নিজের ইচ্ছায় মরতেও পারবে না। আপনি আমাকে দম বন্ধ করে মেরে ফেলেছেন, আমি আপনার এই অধিকারের খাঁচায় আর থাকতে পারছি না। থাকতে তোমাকে হবেই, আমি তোমাকে একটু ছাড় দেব না। আরহাম আবার গাড়ি স্টার্ট দিল। ভার্সিটিতে পৌঁছানো পর্যন্ত দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। গাড়ি থেকে নামার সময় আরহাম ইভানার হাতটা ধরে ফেললো। ক্লাস শেষ হওয়া পর্যন্ত তুমি তানিয়া ছাড়া আর কারোর সাথে কথা বলবে না, বিশেষ করে ওই নাফিসের সাথে তো একদমই না। কে কার সাথে কথা বলবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমার প্রফেসর, ক্লাসের বাইরে আপনি আমাকে কন্ট্রোল করতে পারেন না। আমি পারি কি পারি না সেটা আমি তোমাকে বুঝিয়ে দেব। যাও এখন। ইভানা হনহন করে ক্লাসের দিকে চলে গেল। তানিয়া আগে থেকেই ইভানার জন্য ওয়েট করছিল। ইভানাকে দেখে তানিয়া দৌড়ে গেল। কিরে দোস্ত, তোর মুখটা এমন বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? আরহাম স্যার আবার বকা দিয়েছে নাকি? ওনার নাম আমার সামনে নিবি না তানিয়া, আমার মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে। আচ্ছা বাবা, নেব না, চল ক্লাসে চল। আজ তো নাফিস স্যারের ক্লাস। মানুষটা কিন্তু আসলেই খুব সুইট। তুই খেয়াল করেছিস উনি ক্লাসে শুধু তোর দিকেই তাকিয়ে থাকেন। তুই চুপ করবি তানিয়া, মানুষ এমনিতেই টেনশনে বাঁচে না, আর তুই আসিস ফালতু কথা নিয়ে। ক্লাস চলাকালীন ইভানা একবারের জন্য নাফিস স্যারের দিকে তাকালো না। সে মাথা নিচু করে শুধু নোটস লিখতে লাগলো। নাফিস কয়েকবার ইভানাকে প্রশ্ন করলেও ইভানা খুব ছোট্ট করে উত্তর দিয়ে এড়িয়ে গেল। ক্লাস শেষে ইভানা ওয়াশরুমের দিকে যাচ্ছিল। হঠাৎ করে করিডোরে নাফিস তার পথ আটকে দাঁড়ালো। ইভানা, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? আমি কি কোনো ভুল করেছি? না স্যার, আমি আসলে একটু ব্যস্ত আছি, আমার পরের ক্লাস আছে। তুমি আমাকে মিথ্যা বলছো। আমি দেখেছি আরাম তোমাকে আমার সাথে কথা বলতে নিষেধ করেছে। লোকটা একটা সাইকোপ্যাথ। তুমি ওর কথা কেন চলছো? স্যার, আপনি একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের নামে এইভাবে কথা বলতে পারেন না। আর আমি কার কথায় চলবো সেটা আমার ব্যাপার, আপনি রাস্তা ছাড়ুন। আমি তোমার ভালো চাই ইভানা। তুমি জানো না আরাম কত ভয়ঙ্কর একটা মানুষ। ও 3 বছর আগে একটা ছেলেকে প্রায় মেরেই ফেলছিল। লোকটা ক্রিমিনাল রেকর্ড আছে। তুমি ওর থেকে দূরে থেকো। নাফিসের কথা শুনে ইভানার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। আরহামের ক্রিমিনাল রেকর্ড আছে, এটা তো সে কোনোদিনই শোনেনি। ঠিক সেই মুহূর্তে করিডোরের অন্য পাশ থেকে আরহামের বাজখায় গলা শোনা গেল। নাফিস, তুমি ওর সামনে কি করছো? আরহাম লম্বা লম্বা পা ফেলে তাদের দিকে এগিয়ে এলো। আরহামের চোখ দুটো রাগে জ্বলছে। সে এসে এক ধাক্কায় নাফিসকে ইভানার সামনে থেকে সরিয়ে দিল। তুই গায়ে হাত দিচ্ছিস কেন রাহুল? আমি তো ওর সাথে জাস্ট নর্মাল কথা বলছি। আমি তোমাকে আগে ওয়ার্নিং দিয়েছিলাম আমার স্টুডেন্টের আশেপাশে না আসতে। তুমি ওর সাথে কি কথা বলছো আমি সব শুনতে পেয়েছি। তুমি নিজের লিমিট ক্রস করছো নাফিস। তুই নিজে একটা সাইকো, আর মেয়েটাকে তুই কন্ট্রোল করতে চাইছিস। আমি ওকে শুধু সত্যটা জানাচ্ছিলাম। সত্যি জানানোর তুমি কে? তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, না হলে আমি আজ তোমাকে আস্ত রাখবো না। স্যার প্লিজ শান্ত হন, সবাই দেখছে তো। তুমি চুপ করো ইভানা, তুমি ওনার সাথে কথা বলতে দাঁড়ালে কেন? আমি তোমাকে নিষেধ করেছিলাম না? তুই ওর উপর এত অধিকার খাটানোর কি? ও কি তোর কেনা গোলাম নাকি? হ্যাঁ, ও আমার গোলাম, ও আমার বউ, আমার বিবাহিত স্ত্রী।
ইভানা রহমান এখন ইভানা আরহাম। বুঝতে পেরেছো তুমি? আরহামের মুখে কথাটার পুরো করিডোরে যেন পিনপত নীরবতা নেমে এলো। উপস্থিত সব স্টুডেন্ট এবং নাফিস অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। ইভানার মাথার ওপর যেন বাজ পড়ল। আরহাম সবার সামনে তাদের বিয়ের কথা স্বীকার করে নিল। যে মানুষটা এতদিন এই সম্পর্কটা লুকিয়ে রাখার জন্য পাগল ছিল, সে আজ রাগের মাথায় সবার সামনে সব বলে দিল। ইভানা, এসব কি শুনছি আমি? তুই আরহাম স্যারের বউ? তুই আমাকে এ কথাটা এতদিন লুকিয়ে রেখেছিস? তানিয়া, আমি আসলে হ্যাঁ, ও আমার বউ। আর কেউ যদি ওর দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করে তাহলে আমি তার চোখ উপড়ে নেব। চলো ইভানা। আরহাম ইভানার হাত শক্ত করে ধরে তাকে সবার সামনে দিয়ে টেনে নিয়ে পার্কিং লটের দিকে চলে গেল। ইভানা লজ্জায় আর অপমানে মাটির সাথে মিশে যেতে চাইছে। সে আরহামের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আরহামের হাতের মুঠোয় যেন লোহার মতো শক্ত। গাড়ির কাছে এসে আরহাম গাড়ির দরজা খুলে ইভানাকে এক প্রকার ধাক্কা দিয়ে ভেতরে বসিয়ে দিল। আপনি এটা কি করলেন? আপনি সবার সামনে আমাদের কথা বলে দিলেন। আপনি না বলেছিলেন আমার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত কেউ জানবে না? আজ তানিয়ার সামনে আমাকে মিথ্যাবাদী বানালেন। আমি আর সহ্য করতে পারছিলাম না ওই নাফিস ছেলেটা তোমার আশেপাশে ঘুরঘুর করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবো। এটা আমার পক্ষে সম্ভব না। আপনার শুধু নিজের দোষ আর নিজের ইগো। আমার সম্মানের কোনো দাম নেই আপনার কাছে। আপনি আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছেন। আমি তোমার জীবন ধ্বংস করছি না ইভানা, আমি তোমাকে বাঁচাচ্ছি। তুমি বুঝতে পারছো না? ওই নাফিস লোকটা মোটেও ভালো না। ও আমার অতীত নিয়ে ঘাটাঘাটি করছে। আপনার অতীত তো ঘাটার মতোই। আপনি একজন ক্রিমিনাল। নাফিস স্যার ঠিকই বলেছেন। আপনি 3 বছর আগে একজনকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, করেছিলাম, কারণ সে আমার ভাইয়ের খুনের সাথে জড়িত ছিল। আমি তাকে ছাড়তে চাইনি, কিন্তু আমি তাকে খুন করিনি। আমি শুধু তাকে শাস্তি দিয়েছিলাম। আপনার এসব কথা আমি আর বিশ্বাস করি না। আমাকে গাড়ি থেকে নামতে দিন, আমি বাসায় যাব। আমরা বাসায় যাচ্ছি না, আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি। আজ আমি তোমাকে সব সত্যি চোখের সামনে প্রমাণ করে দেখাবো। আরহাম গাড়িটা খুব স্পিডে চালাতে শুরু করলো। শহর ছাড়িয়ে গাড়িটা একটা নীরব এবং অন্ধকার রাস্তার দিকে এগিয়ে চলল। ইভানার বুকের ভেতর দানা বাঁধতে শুরু করলো ভয়ের। আরহাম তাকে কোথায় নিয়ে যাচ্ছে? প্রায় 1 ঘন্টা পর গাড়িটা একটা পুরনো এবং ভাঙাচোরা গোডাউনের সামনে গিয়ে থামলো। এটা কোন জায়গা? আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? এসো আমার সাথে। আজ তুমি নিজের চোখে দেখবে তোমার আপন মানুষগুলো আসলে কেমন। আরহাম ইভানার হাত ধরে তাকে গোডাউনের ভেতর নিয়ে গেল। ভেতরে টিম টিম করে একটা লাইট জ্বলছে। ইভানা দেখলো গোডাউনের মাঝখানে একটা চেয়ারে একজন লোক হাত পা বাঁধা অবস্থায় বসে আছে। লোকটার মুখ কালচে কাপড়ে ঢাকা। আরহাম এগিয়ে গিয়ে লোকটার মুখের কাপড়টা একটানে খুলে ফেললো। ইভানা লোকটার মুখ দেখে চিৎকার করে উঠলো, মামা! ইভানা মা, আমাকে বাঁচা। এই আরহাম আমাকে মেরে ফেলবে। ও একটা জানোয়ার। আপনি মামাকে এখানে এভাবে আটকে রেখেছেন কেন? আপনি তো বলেছিলেন ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি আমাকে মিথ্যা বলেছিলেন। হ্যাঁ, আমি মিথ্যা বলেছিলাম। অ্যাক্সিডেন্ট একটা নাটক ছিল। আমি ওকে কিডন্যাপ করে এখানে এনেছি, কারণ ও কাল রাতে তোমাকে বিক্রি করে দেওয়ার শেষ চুক্তিটা করতে যাচ্ছিল। আমি বিশ্বাস করি না। মামা এমন করতেই পারে না। ফয়সাল, ল্যাপটপটা নিয়ে আয়। অন্ধকারের ভেতর থেকে ফয়সাল একটা ল্যাপটপ নিয়ে এগিয়ে এলো। আরহাম ল্যাপটপে একটা অডিও ফাইল প্লে করলো। অডিওতে স্পষ্ট জামিল সাহেবের গলা শোনা যাচ্ছে। তিনি কোনো এক অজানা লোকের সাথে কথা বলছে। রিয়াজ তো এমনিতেই বলির পাঠা। আসিফকে তো মেরেছিলাম আমরাই। আর রিয়াজের ওই ফুটফুটে মেয়েটাকে কাল তোমাদের হাতে তুলে দেব। পেমেন্টটা যেন ঠিকমতো পেয়ে যায়। অডিওটা শোনার পর ইভানার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তার নিজের মামা তার বাবার নামে খুনের মিথ্যা অপবাদ দিয়েছে এবং তাকে বিক্রি করে দিতে চেয়েছিল। ইভানা কাঁপতে কাঁপতে ফ্লোরে বসে পড়লো। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আরহাম দ্রুত ল্যাপটপটা বন্ধ করে ইভানার পাশে বসে তাকে জড়িয়ে ধরলো। আমি তোমাকে বলেছিলাম না ইভানা, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি শুধু এই জানোয়ারগুলোর হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য এত বড় নাটক করেছি। তোমার বাবাকেও আমি প্রোটেক্ট করছি। মামা, তুমি আমার সাথে এমন করতে পারলে? আমি তো তোমাকে নিজের বাবার মতো সম্মান করতাম। আমাকে মাফ করে দে ইভানা। টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমাকে বাঁচতে দে। তুই আর বাঁচবি না জামিল। যে হাত দিয়ে তুই আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছিস আর যে চোখ দিয়ে তুই আমার ইভানার দিকে নজর দিয়েছিস, আজ আমি তোকে শেষ করে দেব।
আরহাম পকেট থেকে সেই কালো পিস্তলটা বের করে সরাসরি জামিলের কপালের দিকে তাক করলো। ইভানা চিৎকার করে আরহামের হাতটা চেপে ধরলো। না প্লিজ, ওকে মারবেন না। আপনি নিজের হাতে আইন তুলে নেবেন না প্লিজ। ওকে পুলিশের হাতে তুলে দিন। এই জানোয়ারগুলোর পুলিশের ভয় নেই ইভানা, এরা ছাড়া পেলে আবার তোমার ক্ষতি করবে। আমাকে ওকে মারতে দাও। আমার কসম, আপনি যদি ওকে মারেন তাহলে আমি নিজের জীবন শেষ করে দেব। আরহাম ইভানার চোখের দিকে তাকালো। ইভানার চোখে জল টলটল করছে। আরহাম ধীরে ধীরে পিস্তলটা নামিয়ে নিল। সে ফয়সালকে ইশারা করলো পুলিশকে খবর দেওয়ার জন্য। আরহাম ইভানাকে দুই হাতে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো। ইভানা আরহামের বুকে মাথা রেখে অঝরে কাঁদতে লাগলো। এতদিনের সব ভুল বোঝাবুঝির অবসান যেন আজ এই গোডাউনে হয়ে গেল। কিন্তু ঠিক তখনই ইভানার ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তার বাবার নাম। ইভানা কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করলো। হ্যালো আব্বু। ইভানা, তুই কোথায় মা? তুই এক্ষুনি আরামের কাছ থেকে পালিয়ে যা, ও তোকে মেরে ফেলবে। আব্বু তুমি এসব কি বলছো? আরহাম তো আমাকে বাঁচিয়েছে। ও তোকে বাঁচায়নি মা, ও একটা ভয়ঙ্কর খেলায় মেতেছে। তুই জানিস না আসিফকে আমি খুন করিনি ঠিকই, কিন্তু আসিফ কার হাতে খুন হয়েছিল সেটা আরহাম খুব ভালো করে জানে। আরহামের নিজের বাবা শফিকুর রহমানই আসিফকে সম্পত্তির লোভে খুন করিয়েছে, আর এখন তারা আমাদের পুরো পরিবারকে শেষ করতে চাচ্ছে। তুই পালা মা। ফোনটা হঠাৎ করে কেটে গেল। ইভানার হাতের ফোনটা মাটিতে ছিটকে পড়লো। সে পাথরের মতো জমে গিয়ে আরহামের দিকে তাকালো। আরহামের চোখে তখন এক অদ্ভুত এবং রহস্যময় হাসি। ইভানার চারপাশের পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যেই পাল্টে গেল। আপনি হাসছেন? আব্বু ওখানে বিপদে আর আপনি এখানে দাঁড়িয়ে হাসছেন। আমার আব্বুকে ওরা মেরে ফেলবে। শান্ত হও ইভানা, আমি হাসছি কারণ শয়তানগুলো আজ তাদের শেষ চালটা চেলে দিয়েছে। আমি জানতাম ওরা এই কাজটাই করবে। কি চাল? আব্বু তো বলল আপনার নিজের বাবা আসিফ ভাইয়াকে খুন করেছে আর আপনি সব জানেন। তার মানে আপনি আমার সাথে এতক্ষণ মিথ্যা বলেছিলেন। আপনি আর আপনার বাবা মিলে আমাদের শেষ করতে চাইছেন। আমি মিথ্যা বলিনি ইভানা, তুমি কি এখনো আমাকে চিনতে পারোনি? তোমার বাবা নিজের ইচ্ছায় ওই কথাগুলো বলেনি, তাকে বন্দুকের মুখে দাঁড় করিয়ে কথাগুলো বলানো হয়েছে। আর এই কাজটা কারা করেছে জানো? তোমার ওই ফুফাতো ভাইরা আর আমার বাবা শফিকুর রহমান। আপনার বাবা, তিনি কেন এসব করতে যাবেন? আর আমার ভাইয়াই বা কেন আব্বুকে আটকে রাখবে? আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। ইভানা টলতে টলতে পড়ে যাওয়ার উপক্রম হলে আরহাম দ্রুত এগিয়ে এসে তাকে দুই হাতে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ইভানা আরহামের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। আরহাম এক হাতে ইভানার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে অন্য হাত দিয়ে তার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। কাঁদবে না একদম, আমি থাকতে তোমার চোখের পানি পড়বে এটা আমি কিছুতেই হতে দেব না। সব বুঝবে তুমি, একটু সময় দাও আমাকে। আমাকে আব্বুর কাছে নিয়ে চলুন প্লিজ, ওরা আব্বুকে মেরে ফেলবে। কেউ মারবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। ফয়সাল জামিলকে পুলিশের হাতে তুলে দিয়ে সোজা তোমার বাবার কাছেই যাচ্ছে। আমরাও যাব, কিন্তু তার আগে তোমাকে শান্ত হতে হবে। আমার চোখের দিকে তাকাও। আমি তাকাতে চাই না, আমার খুব ভয় করছে। চারপাশের সব মানুষগুলো এত ভয়ঙ্কর কেন? আমি তো আছি। আমি তো ভয়ঙ্কর নই নাকি আমাকেও তোমার ভয়ঙ্কর মনে হয়? আপনি সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আমি তো আপনার এই ভালোবাসার যোগ্যই নই। আমি আপনাকে কত খারাপ কথা বলেছি, কত ভুল বুঝেছি। তুমি আমার জান ইভানা, তুমি আমাকে যা খুশি বলতে পারো। তোমার সব অভিমান আমার কাছে আশীর্বাদ। চলো এখান থেকে, এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। আরহাম ইভানাকে নিয়ে দ্রুত গোডাউন থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে সে শহরের একেবারে বাইরের দিকে একটা নির্জন রাস্তার দিকে চলতে শুরু করলো। ইভানা সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে। তার চোখে তখনও পালি টলমল করছে। আরহাম তা এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে ইভানার একটা হাত শক্ত করে চেপে ধরলো। আমরা কোথায় যাচ্ছি? আব্বুর কাছে যাব না? যাব, কিন্তু এখন নয়। ওরা এখন অনেক বেশি সতর্ক। আমাদের একটু সময় নিতে হবে। আমি তোমাকে আমার একটা সেফ হাউসে নিয়ে যাচ্ছি, সেখানে তুমি নিরাপদ থাকবে। আমি আপনাকে ছাড়া কোথাও নিরাপদ নই। আপনি আমাকে একা রেখে যাবেন না তো? পাগল মেয়ে, তোমাকে একা রেখে আমি কোথায় যাব? তুমি তো আমার নিঃশ্বাস, তোমাকে ছাড়া কি আমি বাঁচতে পারবো? কিন্তু আপনার বাবা আসিফ ভাইয়াকে
কেন মারবেন? উনি তো আসিফ ভাইয়েরও বাবা। শফিকুর রহমান আসিফ ভাইয়ের আপন বাবা নন ইভানা। আমার মায়ের প্রথম স্বামী মারা যাওয়ার পর তিনি শফিকুর রহমানকে বিয়ে করেন। শফিকুর রহমান সবসময় আমাদের সম্পত্তি নিজের নামে করে নিতে চাইতেন। আসিফ ভাই এটা জেনে ফেলেছিলেন, তাই শফিকুর রহমান ভাড়াটে খুনি দিয়ে আসিফ ভাইকে মেরে ফেলে আর সব দোষ তোমার বাবার ঘাড়ে চাপিয়ে দেয়। আল্লাহ, এত বড় জঘন্য কাজ মানুষ কিভাবে করতে পারে? টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয় ইভানা। তোমার ফুফাতো ভাইরাও ঠিক একই রকম। তারা তোমার বাবার সম্পত্তির জন্য শফিকুর রহমানের সাথে হাত মিলিয়েছে। তারা প্ল্যান করেছিল তোমাকে সরিয়ে দিয়ে তোমার বাবাকে একা করে দেবে, তারপর সব সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নেবে। কিন্তু আমি তাদের প্ল্যানের মাঝে পাহাড় হয়ে দাঁড়িয়ে গেলাম তোমাকে বিয়ে করে। তার মানে আপনি প্রথম দিন থেকেই সব জানতেন আর আমাকে বাঁচানোর জন্য এত বড় ঝুঁকি নিলেন? আমি শুধু তোমাকে বাঁচাতে চাইনি ইভানা, আমি তোমাকে নিজের করে পেতে চেয়েছিলাম। তোমাকে আমি সেই কবে থেকে ভালোবাসি। তুমি যখন ফ্রক পরে স্কুলে যেতে, আমি তখন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতাম তোমাকে এক নজর দেখার জন্য। আপনি আসলে একটা পাগল। আমি তখন কত ছোট। হ্যাঁ, ছোট তো ছিলেই, এখনও তো পিচ্চি আছো, আমার পিচ্চি বউ। কথা বলতে বলতে গাড়িটা একটা সুন্দর আর ছিমছাম দোতলা বাড়ির সামনে এসে থামলো। বাড়িটার চারপাশে অনেক গাছপালা, পরিবেশটা একদম নীরব। আরহাম গাড়ি থেকে নেমে ইভানার পাশের দরজাটা খুলে দিল। ইভানা নামতে গিয়ে হঠাৎ পায়ে ব্যথা পেয়ে একটু উফ করে উঠল। কি হলো, পায়ে ব্যথা পেয়েছো? ওই যে সকালে চা পরে পা একটু পুড়ে গিয়েছিল, তখন তো খেয়াল করিনি, এখন খুব জ্বলছে। আমাকে বলনি কেন? তুমি আসলেই একটা বোকা মেয়ে, নিজের শরীরের কোনো যত্ন নিতে জানো না। আরহাম আর এক মুহূর্ত অপেক্ষা না করে ইভানাকে পাজা কোলা করে কোলে তুলে নিল। ইভানা অবাক হয়ে আরহামের গলা জড়িয়ে ধরল। আরহামের শক্ত বুকের সাথে মিশে ইভানার ভেতরের সব ভয় যেন নিমেষেই উধাও হয়ে গেল। আরহাম ইভানাকে কোলে নিয়েই বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকলো। সোজা দোতলার একটা বেডরুমে গিয়ে ইভানাকে আলতো করে বিছানায় বসিয়ে দিল। আমি হাঁটতে পারতাম তো, আপনি খামোখা আমাকে কোলে নিলেন। তোমার পা পুড়ে গেছে আর তুমি হাঁটবে? একদম চুপ করে বসে থাকো, আমি ফার্স্ট এইড বক্স আনছি। আরহাম দ্রুত বক্স এনে ইভানার পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো। খুব সাবধানে ইভানার পায়ে পোড়া জায়গায় মলম লাগিয়ে দিতে লাগলো। আরহামের এই পরম যত্ন আর ভালোবাসা দেখে ইভানার চোখ আবারও জলে ভরে উঠল। যে মানুষটাকে সে এতদিন একটা জল্লাদ আর রাগী প্রফেসর ভেবে এসেছে, তার ভেতরে এত মায়া লুকিয়ে আছে সেটা সে বিশ্বাসই করতে পারছে না। আপনি এত ভালো কেন? আমি মোটেও ভালো না ইভানা, আমি খুব স্বার্থপর। আমি শুধু আমার জিনিসগুলোকে ভালোবাসতে জানি, আর তুমি হলে আমার সবচেয়ে দামি জিনিস। আমি কোনো জিনিস নই, আমি আপনার বউ। হ্যাঁ, আমার বউ, আমার একমাত্র বউ। আরহাম ইভানার পায়ের কাছে কাজ শেষ করে এসে ইভানার পাশে বসলো। ইভানা আরহামের চোখের দিকে তাকালো। দুজনের চোখের ভাষায় এখন অনেক কিছু বলে দিচ্ছে। ইভানা ধীরে ধীরে নিজের হাতটা বাড়িয়ে আরহামের গালে হাত রাখলো। আরহাম ইভানার হাতের দিকে নিজের হাতটা মুঠোয় নিয়ে সেখানে একটা গভীর চুম্বন করলো। আমাকে মাফ করে দিন, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি আমাকে কোনো কষ্ট দাওনি, তুমি শুধু আমার কাছে ছিলে, এটাই আমার জন্য সবচেয়ে বড় শান্তি। তুমি জানো না, তোমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলে আমার বুকের ভেতরটা কতটা জ্বলে যায়। ওই নাফিসের সাথে যখন তুমি হাসি মুখে কথা বলছিলে, আমার ইচ্ছে করছিল লোকটার গলা টিপে ধরি। আপনি বড্ড বেশি জেলাস ফিল করেন। নাফিস স্যার তো শুধু স্বাভাবিকভাবেই কথা বলছিলেন। কোনো স্বাভাবিক কথা না, সে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চাইছিল। আমি কাউকে আমার ইভানার ত্রিসীমানায় আসতে দেব না, তুমি শুধু আমার। হ্যাঁ, আমি শুধু আপনার। আমি আর কখনো আপনাকে ভুল বুঝবো না, আর কখনো আপনার অবাধ্য হব না। ইভানার মুখে কথাগুলো শুনে আরহামের ভেতরের সবটুকু আবেশ যেন ভেঙে পড়ল। সে ইভানাকে নিজের দুই বাহুর মাঝে শক্ত করে আবদ্ধ করে নিল। ইভানার মুখটা দুই হাতে তুলে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। এবারে চুম্বনটা আগে কোনোবারের মতো জোর করেছিল না, এতে ছিল গভীর ভালোবাসা আর নির্ভরতা। ইভানাও সমান আবেগে আরহামের ঠোঁটে সাড়া দিতে লাগলো। দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল। তুমি আমাকে পাগল করে দিচ্ছ ইভানা, আমি আর নিজেকে সামলাতে পারছি না। সামলাতে হবে না, আমি তো আজ বাধা দিচ্ছি না। আমি আজ সম্পূর্ণ আপনার হতে চাই। তুমি জানো তুমি কি বলছো? একবার আমার হয়ে গেলে আমি কিন্তু তোমাকে আর কখনো
দূরে যেতে দেব না। আমি দূরে যেতেও চাই না। আমি আপনার এই বুকেই আমার পুরো জীবন কাটিয়ে দিতে চাই। ইভানার সম্মতির কথা শুনে আরহাম যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। সে ইভানাকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ল। ঘরের মৃদু আলোতে দুজনের ছায়া এক হয়ে গেল। আরহামের উষ্ণ স্পর্শে ইভানার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যেতে লাগলো। আরাম খুব সাবধানে ইভানার শাড়ির আঁচলটা সরিয়ে দিল। ইভানা লজ্জায় নিজের চোখ দুটো বন্ধ করে নিল এবং আরামের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। চোখ বন্ধ করে আছো কেন? আমার দিকে তাকাও। আমার খুব লজ্জা লাগছে। আপনি আমাকে এভাবে দেখছেন কেন? আমার বউকে আমি দেখব না তো কে দেখবে? তোমাকে আজ কতটা সুন্দর লাগছে তুমি জানো না। মনে হচ্ছে যেন আসমান থেকে কোনো পরী আমার বিছানায় এসে শুয়ে আছে। আপনি খুব অসভ্য হয়ে গেছেন। আগে তো খুব বকতেন আর চোখ রাঙাতেন, এখন এসব মিথ্যা কথা কোথা থেকে শিখলেন? তোমার ওই মিষ্টি হাসি দেখে দেখে শিখেছি। আরাম ইভানার কপালে, চোখে আর গালে গভীর চুমু খেতে লাগলো। তার হাতের নিপুণ স্পর্শে ইভানার ভেতরের সবটুকু জড়তা ধীরে ধীরে কেটে যেতে লাগলো। আরাম ইভানার গলার কাছে মুখ ডুবিয়ে দিতেই ইভানার মুখ থেকে একটা অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো। সে আরামের চুলে নিজের হাত ঢুকিয়ে দিল। আরামের ভালোবাসার তীব্রতা ক্রমশ বাড়তে লাগলো। সে ইভানার শরীরের প্রতিটি কোণে নিজের অধিকারের ছাপ বসিয়ে দিতে লাগলো। ইভানাও নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিল আরামের এই আদিম এবং পবিত্র ভালোবাসার কাছে। দীর্ঘ প্রতীক্ষার পর দুটো তৃষ্ণার্ত হৃদয় আজ একে অপরের মাঝে নিজেদের পূর্ণতা খুঁজে পেল। ঘরের ভেতরের পরিবেশটা এক অন্যরকম রোমান্টিক এবং মোহময় আবেশে ভরে উঠল। আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি ইভানা, আমার জীবনের চেয়েও বেশি। বেশ কিছুক্ষণ পর ইভানা আরামের বুকে মাথা রেখে শুয়ে আছে। আরাম পরম আদরে ইভানার চুলগুলো বিলি কেটে দিচ্ছে। ইভানার মনে হচ্ছে পৃথিবীর সব শান্তি যেন আজই বুকে এসে জমা হয়েছে। ঠিক তখনই আরামের ফোনটা বেজে উঠল। আরাম ফোনটা হাতে নিয়ে দেখলো ফয়সালের কল। হ্যাঁ ফয়সাল বল। আরহাম ভাই, আমরা লোকেশন ট্রেস করে ফেলেছি। শফিকুর রহমান আর ইভানা ভাবির ফুফাতো ভাইরা মিলে মিরাজ আঙ্কেলকে শহরের বাইরে পুরনো জুট মিলে আটকে রেখেছে। আমরা ওদিকেই এগোচ্ছি। তুই সাবধানে থাক ফয়সাল, ওদের কাছে অস্ত্র থাকতে পারে। আমি এখনই আসছি। আরাম ফোনটা কেটে দিয়ে দ্রুত উঠে বসলো। ইভানাও তড়িঘড়ি করে উঠে নিজের শাড়ি ঠিক করে নিল। তার বুকের ভেতর আবার ভয় কাজ করতে শুরু করেছে। কি হয়েছে? আব্বুকে খুঁজে পেয়েছে ওরা? হ্যাঁ, পুরনো জুট মিলে আটকে রেখেছে। আমি এখনই বের হচ্ছি। আমিও যাব আপনার সাথে। আমি এখানে একা থাকতে পারবো না। না ইভানা, তুমি যাবে না, ওখানে বিপদ হতে পারে। তুমি এখানেই সেফ থাকবে। প্লিজ আমাকে সাথে নিয়ে চলুন। আমি আপনার কথা শুনবো, গাড়িতেই বসে থাকবো, কিন্তু আমি এখানে একা থাকলে ভয়ে মরে যাব। আমার আব্বুকে আমি নিজের চোখে সুরক্ষিত দেখতে চাই। তুমি বুঝতে পারছো না ইভানা, ওরা তোমাকে পেলে সব গেম চেঞ্জ করে দেবে। তুমি ওদের তুরুপের তাস। আপনি থাকতে ওরা আমার একটা চুলও ছুঁতে পারবে না। আমি জানি আপনি আমাকে রক্ষা করবেন। প্লিজ আমাকে নিয়ে চলুন। ইভানার জেদ আর চোখের পানি দেখে আরাম আর না করতে পারলো না। সে নিজের পকেট থেকে রিভলভারটা বের করে একবার চেক করে নিল। তারপর ইভানার হাত ধরে রুম থেকে বেরিয়ে এলো। ঠিক আছে তুমি যাবে, কিন্তু একটা কথা মনে রাখবে, আমি যা বলবো তুমি অক্ষরে অক্ষরে তাই পালন করবে। গাড়ি থেকে এক পাও নিচে নামবে না, প্রমিস করো আমাকে। প্রমিস, আমি গাড়ি থেকে নামবো না। আরাম আর ইভানা গাড়িতে উঠে জুট মিলের উদ্দেশ্যে রওনা হলো। রাতের রাস্তা একদম ফাঁকা, গাড়িটা প্রবল বেগে ছুটে চলেছে। ইভানা সিটে বসে আল্লাহকে ডাকছে। আরহামের মুখটা একদম শক্ত হয়ে আছে। সে আজ কাউকে ছাড়বে না। প্রায় 40 মিনিট পর গাড়িটা পুরনো জুট মিলের কিছুটা দূরে এসে থামলো। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, শুধু মিলের ভেতর থেকে একটা হালকা আলো বাইরে আসছে। তুমি গাড়িতেই বসো, দরজা ভেতর থেকে লক করে দাও। আমি না ফেরা পর্যন্ত কারোর জন্য দরজা খুলবে না। আপনি সাবধানে যাবেন প্লিজ। আপনার কিছু হলে আমি কিন্তু বাঁচবো না। আমার কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না। আরাম গাড়ি থেকে নেমে খুব সন্তর্পণে ঝুট মিলের দিকে এগিয়ে গেল। ইভানা গাড়ির ভেতরে বসে ভয়ে ভয়ে কাঁপছে। সে জানালার কাছ দিয়ে বাইরে তাকিয়ে আছে। মিলের ভেতরে ঢোকার পর আরাম দেখলো ফয়সাল তার দলবল নিয়ে পজিশন নিয়ে আছে। মাঝখানে একটা চেয়ারে রিয়াজ উদ্দিনকে বেঁধে রাখা হয়েছে। তার মুখ দিয়ে রক্ত পড়ছে। সামনে দাঁড়িয়ে আছে শফিকুর রহমান আর ইভানার ফুফাতো ভাইরা। তোর সাইন করা হয়ে গেছে রিয়াজ, এবার তুমি শান্তিতে মরতে পারিস। তোর মেয়ে তো এতক্ষণে অন্য কোথাও বিক্রি হয়ে গেছে।
তোরা মানুষ না, তোরা জানোয়ার। আল্লাহ তোদের বিচার করবে। আঙ্কেল, আল্লাহর বিচার আসার আগে আমরা আপনাকে ওপরওয়ালার কাছে পাঠিয়ে দিচ্ছি। ফুফাতো ভাইরা পকেট থেকে বন্দুক বের করে রিয়াজউদ্দিনের দিকে তাক করলো। ঠিক সেই মুহূর্তে আরাম অন্ধকারে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলি চালালো। গুলিটা সোজা গিয়ে ফুফাতো ভাইয়ের হাতের কবজিতে গিয়ে লাগলো। সে চিৎকার করে বন্দুকটা হাত থেকে ফেলে দিল। আল্লাহর বিচার আজ এই আরহামের হাত দিয়েই হবে। আরাম অন্ধকার থেকে বেরিয়ে আলোতে এসে দাঁড়ালো। তাকে দেখে শফিকুর রহমান আর বাকিরা চমকে উঠল। আরাম, তুই এখানে কি করছিস? তুই তো এতক্ষণ তোর ওই বউয়ের সাথে। চুপ, একদম চুপ। তুই আমার ভাই আসিফকে খুন করেছিস আর আজ আমার বউয়ের বাবার গায়ে হাত তুলেছিস। আজ তোর খেলা শেষ শফিকুর রহমান। তুই আমাকে মারবি? আমি তোর বাবা হই। তুই একটা খুনি। ফয়সাল, সবাইকে ঘিরে ফেল, কেউ যেন পালাতে না পারে। ফয়সাল আর তার লোকেরা চারপাশ থেকে তাদের ঘিরে ফেললো। আরাম দ্রুত গিয়ে রিয়াজউদ্দিনের বাঁধন খুলে দিল। আরহাম বাবা, তুই আমাকে বাঁচালি। আমি তোকে কত ভুল বুঝেছি। আপনি ইভানার বাবা, আমার নিজের বাবার মতো। আপনাকে কিছু হতে দেব না আমি। ফয়সাল, রিয়াজ আঙ্কেলকে গাড়ির কাছে নিয়ে যা, ইভানা ওখানে আছে। ফয়সাল রিয়াজউদ্দিনকে নিয়ে গাড়ির দিকে চলে গেল। আরহাম শফিকুর রহমানের দিকে তাকালো। তার চোখ তখন শুধু প্রতিশোধের আগুন। 3 বছর ধরে আমি এই দিনটার অপেক্ষা করছিলাম। আজ আমি আসিফ ভাইয়ের খুনের বদলা নেব। তুই আমাকে মারতে পারবি না আবরাম। আমি পুলিশকে সব জানিয়ে দিয়েছি। পুলিশ এখনই এখানে এসে পড়বে। তুই নিজেও জেলে যাবি। পুলিশ আসুক, আমি সব প্রমাণ রেডি করে রেখেছি। জেলে আমি যাব না, যাবি তুই আর তোর এই শাগরেদরা। এদিকে রিয়াজউদ্দিনকে গাড়ির কাছে আসতে দেখে ইভানা আনন্দে গাড়ি থেকে নেমে এলো। সে দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরলো। আব্বু, তুমি ঠিক আছো? তোমাকে ওরা খুব মেরেছে তাই না? আমি ঠিক আছি মা। আরহাম আমাকে বাঁচিয়েছে। ছেলেটা আসলেই তোকে খুব ভালোবাসে। হ্যাঁ আব্বু, উনি খুব ভালো মানুষ। ঠিক সেই মুহূর্তে মিলের ভেতর থেকে পরপর দুটো গুলির বিকট শব্দ ভেসে এলো। ইভানের বুকের হৃদস্পন্দন মুহূর্তের মধ্যে থেমে গেল। সে ঘুরে মিলের দরজার দিকে তাকালো। ভেতর থেকে কেউ একজন টলতে টলতে বাইরে বেরিয়ে আসছে। তার বুকে রক্ত ঝরছে। না আরহাম। ইভানা চিৎকার করে মিলের দরজার দিকে দৌড়ে যেতে নিলেই রিয়াজউদ্দিন তাকে শক্ত করে ধরে ফেললেন। ইভানার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। মিলের ভেতর থেকে যে মানুষটা বুকে হাত দিয়ে টলতে টলতে বেরিয়ে এলো, সে আরহাম নয়, বরং শফিকুর রহমান। তার কাঁধের নিচ থেকে রক্ত ঝরছে। পেছনে সম্পূর্ণ অক্ষত অবস্থায় শান্ত পায়ে বেরিয়ে এলো আরহাম। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে নাফিস, যার হাতে একটা সরকারি পিস্তল। আল্লাহ, আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়নি তো? আমি ঠিক আছি ইভানা, একদম ঠিক আছি। তোমাকে বলেছিলাম না আমার কিছু হবে না। নাফিস স্যার, আপনি এখানে কি করছেন? আর আপনার হাতে পিস্তল কেন? আমি শুধু তোমার ভার্সিটির গেস্ট লেকচারার নই ইভানা। আমি এএসপি নাফিস আহমেদ, স্পেশাল ট্যাক্স ফোর্সের অফিসার এবং আরামের সবচেয়ে কাছের বন্ধু। তার মানে তোরা পুলিশ নিয়ে এসেছিলি? জি আঙ্কেল, আরাম আমাকে আগেই সব জানিয়েছিল। আমরা শফিকুর রহমান এবং ওই ফুফাতো ভাইদের সব কীর্তিকলাপের প্রমাণ জোগাড় করেছিলাম। আজ ওরা হাতে নাতে ধরা পড়েছে। আমি বাধ্য হয়ে শফিকুর রহমানের কাঁধে গুলি করছি, কারণ সে আরামকে গুলি করতে যাচ্ছিল। ফয়সাল, ওদের সবাইকে পুলিশের গাড়িতে তোল আর শফিকুর রহমানকে হাসপাতালে নিয়ে যা। সুস্থ হলে সোজা কোর্টে চালান করবি। আমি কালই ওর বিরুদ্ধে খুনের মামলা ফাইল করব। জি ভাই, সব ব্যবস্থা হয়ে গেছে। তার মানে আপনি আর নাফিস স্যার মিলে এত বড় প্ল্যান করেছিলেন? আর ভার্সিটিতে আপনারা যে ঝগড়া করতেন, ওটা কি পুরোটাই নাটক ছিল? পুরোটাই নাটক ছিল ইভানা, যাতে কেউ সন্দেহ করতে না পারে যে আমি আর আরাম একসাথে কাজ করছি। ভার্সিটিতে আমার যাওয়ার মূল উদ্দেশ্য ছিল তোমাকে গার্ড দেওয়া এবং শফিকুর রহমানের পাঠানো লোকজনের উপর নজর রাখা। চল ইভানা, আর এখানে এক মুহূর্ত নয়। রিয়াজ আঙ্কেল, আপনিও আমাদের সাথে চলুন। আজ থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। না বাবা, আমি আমার বাড়িতেই যাব। তোরা স্বামী স্ত্রী এত বড় একটা ঝড় পার করেছিস, এখন তোদের নিজেদের একটু সময় দরকার। আমার জন্য চিন্তা করিস না, ফয়সাল আমাকে নামিয়ে দিয়ে আসবে।
রিয়াজউদ্দিন ইভানার মাথায় হাত বুলিয়ে ফয়সালের গাড়িতে উঠে বসলেন। আরাম ইভানার হাত ধরে নিজেদের গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে ওঠার পর থেকে দুজনের মধ্যে একটা নীরবতা বিরাজ করছে। ইভানা আরামের দিকে বারবার তাকাচ্ছে। এই মানুষটাকে সে যতটা চিনেছিল সে তার চেয়েও বেশি রহস্যময়। বাসায় ফেরার পর রাত প্রায় শেষ হতে চলল। আরাম ফ্রেশ হয়ে বেডরুমে এসে দেখলো ইভানা জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এখনো ঘুমাওনি? অনেক রাত হয়েছে, এবার তো অন্তত ঘুমাও। আমার ঘুম আসছে না। আমার মাথার ভেতর এখনো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আপনি কি আমাকে সব সত্যি বলেছেন, নাকি এখনো কিছু লুকানো আছে? কিসের সত্যি ইভানা? সব তো শেষ। শয়তানগুলো এখন শ্রীঘরে। তোমার বাবা নিরাপদ, তুমি নিরাপদ। আর কি জানার আছে? নাফিস স্যার ভার্সিটিতে এসেছিলেন আমাকে প্রোটেক্ট করতে। আপনি আমাকে শত্রুদের হাত থেকে বাঁচাতে বিয়ে করেছেন, কিন্তু একটা ব্যাপার আমার কিছুতেই হিসাব মিলছে না। কোন ব্যাপার? আমার মামা আমাকে বিক্রি করার প্ল্যান করেছিলেন, আমার ফুফাতো ভাইরা সম্পত্তির জন্য চক্রান্ত করেছিল, কিন্তু এইসব তো খুব অল্প সময়ের ঘটনা। আপনি এই ভার্সিটিতে জয়েন করেছেন 1 বছর আগে, আর আপনি বলেছেন আমাকে 5 বছর ধরে চেনেন। তাহলে হঠাৎ করে আমাদের বিয়েটা ওইভাবে তাড়াহুড়ো করে কেন হলো? আব্বু হঠাৎ করে আমাকে আপনার হাতে তুলে দিতে রাজি হলেন কেন? আরামের মুখের প্রশান্ত ভাবটা হঠাৎ করে একটু বদলে গেল। সেই ইভানার চোখের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে লাগলো। ইভানা এগিয়ে গিয়ে আরামের হাত থেকে তোয়ালেটা টেনে নিল। আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। আপনি কিছু একটা লুকাচ্ছেন। আমি কিছুই লুকাচ্ছি না ইভানা, তুমি বেশি ভাবছো। পরিস্থিতি এমন হয়েছিল যে তোমার বাবা বাধ্য হয়েছিলেন। পরিস্থিতি বাধ্য করেনি, পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তাই না? মানে তুমি কি বলতে চাইছো? আমি আজ গোডাউনে মামার একটা কথা শুনেছিলাম। মামা বলেছিল যে তাকে কেউ একজন ভয় দেখিয়ে এইসব করতে বাধ্য করেছিল। তখন আমি গুরুত্ব দেইনি, কিন্তু এখন হিসাব মিলাতে পারছি। আপনি কি সবকিছুর পেছনে কলকাঠি নেড়েছেন? আরাম একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসলো। সে ইভানার হাতটা ধরে তাকে নিজের পাশে বসালো। তার চোখের দৃষ্টিতে একটা ভয় কাজ করছে, ইভানাকে হারানোর ভয়। তুমি সত্যি জানতে চাও? হ্যাঁ, আমি কোনো মিথ্যা বা অর্ধেক সত্যি নিয়ে আপনার সাথে জীবন কাটাতে চাই না। আমি সব জানতে চাই। ঠিক আছে, শোনো তবে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। এই বিয়ের পরিস্থিতিটা তোমার মামা বা ফুফাতো ভাইরা তৈরি করেনি, আমি তৈরি করেছিলাম। মানে কি? আপনি ইচ্ছে করে আমার পরিবারকে বিপদে ফেলেছিলেন? আমি কাউকে বিপদে ফেলিনি ইভানা, আমি শুধু তোমার মামার লোভটাকে একটু উস্কে দিয়েছিলাম। আমি জানতাম জামিল টাকার জন্য সব করতে পারে। আমি বেনামে লোক পাঠিয়ে তাকে অফার দিয়েছিলাম যে তোমার বাবার সম্পত্তি সে নিতে পারবে যদি সে তোমাকে রাস্তা থেকে সরিয়ে দেয়। আমি ইচ্ছে করেই এই ফাঁদ পেতেছিলাম। আল্লাহ, আপনি এত বড় একটা গেম খেলেছেন, কিন্তু কেন? কারণ আমি তোমাকে চেয়েছিলাম ইভানা, পাগলের মতো চেয়েছিলাম। আমি 3 বছর ধরে দূর থেকে তোমাকে শুধু দেখেই গেছি। তোমার ওই হাসি, তোমার রাগ, তোমার চঞ্চলতা সব কিছু আমাকে পাগল করে দিত। আমি তোমার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু কোনো উপায় ছিল না। আমি জানতাম স্বাভাবিকভাবে প্রস্তাব দিলে তোমার বাবা রাজি হতেন না, কারণ আমার ক্রিমিনাল রেকর্ড ছিল। তাই আমি ছক কষে ওই ভার্সিটির চাকরিটা নেই। তারপর আমি এমন একটা পরিস্থিতি তৈরি করি যাতে তোমার মামা তোমার ক্ষতি করতে চায়। আর ঠিক সেই মুহূর্তে আমি ত্রাতা হয়ে তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াই। তার মানে আপনি আমার বাবার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন। আপনি তাকে ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করেছেন। ব্ল্যাকমেইল নয় ইভানা, আমি তোমার বাবাকে সব সত্যি জানিয়েছিলাম। কি? আব্বু সব জানতো? হ্যাঁ, বিয়ের 2 দিন আগে আমি তোমার বাবাকে বলেছিলাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তাকে জামিলের প্ল্যানের সব প্রমাণ দেখিয়েছিলাম এবং এটাও বলেছিলাম যে আমি চাইলে তোমাকে তুলে নিয়ে আসতে পারি, কিন্তু আমি সম্মানজনকভাবে তোমাকে চাই। তোমার বাবা আমার চোখের ভালোবাসা দেখেছিলেন, তিনি বুঝেছিলেন আমার চেয়ে বেশি সুরক্ষিত তোমাকে কেউ রাখতে পারবে না, তাই তিনি রাজি হয়েছিলেন, কিন্তু শর্ত দিয়েছিলেন যে পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত এই বিয়ের কথা কেউ জানবে না। ইভানা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার মানে এই পুরো 1 বছরে বিবাহিত জীবন, ভার্সিটিতে আরহামের বকাঝোকা, রাগ, সবকিছু ছিল একটা নিখুঁত প্ল্যান। ইভানা আরহামের কাছ থেকে হাত ছাড়িয়ে নিলে উঠে দাঁড়ালো। আপনি একটা মাস্টার মাইন্ড।
আপনি আমার জীবনটা নিয়ে একটা দাবা খেলা খেলেছেন, আমাকে একটা পুতুল বানিয়ে নিজের ইচ্ছা মতো নাচিয়েছেন। আমি তোমাকে পুতুল বানাইনি ইভানা, আমি শুধু তোমাকে নিজের করে পেতে চেয়েছি। তুমি জানো না তোমাকে ছাড়া আমার প্রতিটা মুহূর্ত কতটা নরকের মতো কাটতো। আমি স্বার্থপর, হ্যাঁ আমি স্বীকার করছি। ভালোবাসায় আমি চরম মাত্রায় স্বার্থপর। ভালোবাসা? এটাকে আপনি ভালোবাসা বলেন? আপনি আমার পরিবারকে আমাকে অন্ধকারে রেখে নিজের রাজত্ব কায়েম করেছেন। আপনি একটা সাইকো। হ্যাঁ আমি সাইকো, তোমার জন্য আমি সাইকো হতেও রাজি। আমি যদি এই প্ল্যান না করতাম তাহলে কি তুমি কোনোদিন আমার হতে? তুমি তো আমাকে একটা খিটখিটে প্রফেসর ছাড়া আর কিছুই ভাবতে না। আমি তোমাকে বাধ্য করেছি আমার কাছে আসতে, আমার বুকে মাথা রাখতে, এবং আমি আমার এই কাজের জন্য একটু অনুতপ্ত নই। আপনার অনুতপ্ত হওয়ার কথাও না, কারণ আপনি জানেনই না সম্মান আর বিশ্বাস কাকে বলে। আপনি আমাকে ধোঁকা দিয়েছেন। আমি ধোঁকা দেইনি ইভানা, আমি তোমাকে প্রোটেক্ট করেছি। শফিকুর রহমান সত্যি তোমার বাবার ক্ষতি করতে চেয়েছিল, সেটা তো আমার প্ল্যান ছিল না। আমি তো সেই বিপদ থেকে তোমাদের বাঁচিয়েছি। আমি শুধু আমার নিজের বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছি, শুধু তোমাদের জন্য। আমি আপনার কোনো কথা আর শুনতে চাই না। আপনি আমার জীবন থেকে দূরে চলে যান। ইভানা ঘুরে দরজার দিকে যেতেই আরহাম এক লাফে উঠে গিয়ে ইভানাকে পেছন থেকে জাপটে ধরলো। ইভানা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু আরহামের পেশিবহুল হাতের বাঁধনে সে বন্দী হয়ে গেল। আরহাম ইভানার ঘাড়ে মুখ গুজে দিল। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না ইভানা, আমি মরে যাব। তোমাকে ছাড়া আমি একটা দিনও বাঁচতে পারবো না। ছাড়ুন আমাকে। আপনি আমাকে জোর করে আটকে রাখতে পারেন না। পারি, আমি সব পারি। আমি তোমাকে আমার জীবন দিয়ে কিনেছি। তুমি আমাকে ঘৃণা করলেও এই আরহামের বুকেই তোমাকে থাকতে হবে। আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে পাগল করে দেব। তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবে না। আপনি আমাকে দম বন্ধ করে দিচ্ছেন। আপনার এই পাগলামি আমি আর সহ্য করতে পারছি না। তোমাকে সহ্য করতে হবে। তুমি আমার ইভানা, শুধু আমার। আরাম ইভানাকে নিজের দিকে ঘুরিয়ে তার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে শক্ত করে চেপে ধরলো। ইভানা দুই হাত দিয়ে আরামের বুকে আঘাত করতে লাগলো। সে আপ্রাণ চেষ্টা করছে আরামকে সরিয়ে দেওয়ার, কিন্তু আরামের চুম্বনের তীব্রতা যেন তাকে দুর্বল করে দিচ্ছে। একটা সময় পর ইভানার হাতের আঘাতগুলো ধীরে ধীরে থেমে গেল। তার হাত দুটো আপনা আপনি আরামের গলা জড়িয়ে ধরলো। আরামের প্রতি এই অপ্রতিরোধ্য আকর্ষণ সে কোনোভাবেই এড়াতে পারছে না। লোকটা তাকে ম্যানিপুলেট করছে ঠিকই, কিন্তু লোকটার ভালোবাসা যে কতটা খাঁটি সেটা তো ইভানা নিজেই চোখে দেখেছে। তার জন্য আরাম নিজের জীবনের ঝুঁকি নিতেও একবারও ভাবেনি। ইভানার চোখ থেকে দুপোঁটা জল গড়িয়ে পড়ল। কাঁদছো কেন? আমাকে এখনো ঘৃণা করো? ঘৃণা করলে তো আপনার বুকে পড়ে থাকতাম না। আপনি একটা জাদুকর। আপনি জানেন কিভাবে মানুষকে বাধ্য করতে হয়। আমি বাধ্য করিনি, তোমার মন নিজে থেকে আমার কাছে ধরা দিয়েছে। তুমি আমাকে ঠিক ততটাই ভালোবাসো যতটা আমি তোমাকে বাসি। বাসি তো, না বেশি কি আর উপায় রেখেছেন? পুরো পৃথিবী একদিকে আর আপনার এই পাগলামি একদিকে। কিন্তু আপনি আমাকে কথা দিন, আর কখনো আমার সাথে কোনো মিথ্যা বলবেন না, কোনো লুকোচুরি করবেন না। কথা দিলাম, আমার জীবনে আর কোনো সিক্রেট নেই। তুমি আমার একমাত্র সত্য। আরাম ইভানাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। জানালার ফাঁক দিয়ে আসা স্নিগ্ধ আলোতে ইভানার মুখটাই অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। আরাম মুগ্ধ দৃষ্টিতে ইভানার দিকে তাকিয়ে রইল। ইভানার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। সে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। মুখ ঢাকছো কেন? আমি তো আমার বউকে দেখছি। আপনি এভাবে কেন তাকান? আমার অস্বস্তি হয়তো। অস্বস্তি হওয়ার তো কেবল শুরু। আমি তো এখনো কিছুই করিনি। এতদিন তো শুধু বকাই দিয়েছি। এখন থেকে শুধু ভালোবাসবো, এমনভাবে ভালোবাসবো যে তুমি আরহাম ছাড়া আর কিচ্ছু চিনবে না। আপনি সত্যিই খুব অসভ্য। প্রফেসরের রূপের আড়ালে একটা বখাটে ছেলে লুকিয়ে আছে। সেই বকাটে ছেলের প্রেমে তো তুমি অলরেডি হাবুডুবু খাচ্ছ। আরাম আলতো করে ইভানার হাত দুটো সরিয়ে দিয়ে তার কপালে একটা দীর্ঘ চুমু দিল। তারপরে ধীরে ধীরে ইভানার চোখের পাতা, নাক আর ঠোঁটে তার ঠোঁট ছুঁয়ে দিল। ইভানার সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। সে আরামকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আরামের উষ্ণ নিঃশ্বাস আর স্পর্শে ইভানার ভেতরে সবটুকু অভিমান গলে পানি হয়ে গেল। আরাম তার অধিকারের চিহ্নগুলো ইভানার শরীরে এঁকে দিতে লাগলো। কোনো বাধা, কোনো দ্বিধা আজ তাদের মধ্যে নেই। দীর্ঘ প্রতীক্ষার পর দুজন মানুষ আজ নিজেদের মাঝে সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল। এই ভালোবাসা ছিল পাগলামিতে ভরা,
কিন্তু একই সাথে ছিল পবিত্র আর চিরন্তন। কয়েক মাস পর ভার্সিটির ক্যাম্পাসে আজ বেশ রোদ ঝলমলে পরিবেশ। ইভানা আর তানিয়া ক্যাফেটেরিয়ায় বসে কফি খাচ্ছে। ইভানার পরনে একটা সুন্দর লাল শাড়ি, তার চোখে মুখে একটা অন্যরকম আভা। পুরো ভার্সিটি এখন জানে যে ইভানা তাদের সবচেয়ে রাগী প্রফেসর আরামের স্ত্রী। কিরে দোস্ত, আজকাল তো তোর মাটিতে পাই পড়ে না। প্রফেসরের বউ হওয়ার পর থেকে তোর ভাব তো পুরো আকাশ ছুঁয়েছে। ফালতু বকিস না তো, আমি তো আগের মতোই আছি। হ্যাঁ, তুই আগের মতোই আছিস, কিন্তু আরহাম স্যারের অবস্থা তো একদম পাল্টে গেছে। লোকটা তোকে দেখলে যা রোমান্টিক হয়ে যায় না, সেদিন তো দেখলাম তোর জন্য লাইব্রেরি থেকে নিজে বই নিয়ে আসছে। ওনার তো ডিউটি, বউয়ের কাজ করে দেবে না তো কে করে দেবে? ঠিক তখনই ক্যাফেটেরিয়ায় আরহামের প্রবেশ। পরনে একটা স্কাই ব্লু শার্ট আর কালো প্যান্ট, চোখে সানগ্লাস। আরহামকে দেখে ক্যাফেটেরিয়ার সব স্টুডেন্ট একটু নড়ে চড়ে বসলো। আরাম সরাসরি ইভানার টেবিলের দিকে এগিয়ে এলো। তানিয়া, তুমি কি একটু উঠবে? আমি আমার স্ত্রীর সাথে একটু একান্তে কথা বলতে চাই। জি স্যার, অবশ্যই। আমি এমনিতেই ক্লাসে যাচ্ছিলাম, তোরা কথা বল। তানিয়া হেসে উঠে চলে গেল। আরাম ইভানার সামনের চেয়ারটা টেনে বসলো। ইভানা কফির কাপে চুমুক দিয়ে ভ্রু কুঁচকে আরহামের দিকে তাকালো। কি ব্যাপার, ভার্সিটিতে তো আপনি আমাকে চেনেনই না, আজ সবার সামনে এসে বউ বউ করছেন কেন? ভার্সিটিতে এখন তো সবাই জানে তুমি আমার বউ, তো একটু রোমান্স তো করাই যায়। রোম্যান্স ভার্সিটির ভেতর? আপনার মাথা খারাপ হয়ে গেছে? কেউ দেখলে কি ভাববে? ভাবুক না, আমার বউয়ের সাথে আমি কথা বলছি, তাতে কার কি। শোনো, আজ ক্লাস শেষে আমরা ঘুরতে যাব। ঘুরতে? কোথায়? সেটা সারপ্রাইজ। তুমি শুধু ঠিক 3টায় পার্কিংয়ে রেডি থাকবে। আমার আজ একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আছে, দেরি হতে পারে। অ্যাসাইনমেন্ট কে নেবে? আমি তোমাকে ফুল মার্কস দিয়ে দেব, তুমি জমা না দিলেও হবে। ছি, আপনি তো দেখছি দুর্নীতিবাজ প্রফেসর হয়ে গেছেন। আমি নিজের যোগ্যতায় মার্কস নেব, আপনার দয়া আমার চাই না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি তোমার যোগ্যতাতেই নিও, কিন্তু 3টায় রেডি থেকো, না হলে কিন্তু আমি ক্লাসে ঢুকে তোমাকে কোলে করে তুলে নিয়ে আসবো। আপনি একটা পাগল। হ্যাঁ, শুধু তোমার জন্য। আরাম টেবিলের নিচ দিয়ে আলতো করে ইভানার হাতটা ধরলো। ইভানা একটু চমকে উঠলেও হাতটা ছাড়িয়ে নিল না। সে আরামের চোখের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। এই হাসিতেই আরামের পুরো পৃথিবী আটকে আছে। বিকেলে আরাম ইভানাকে নিয়ে একটি সুন্দর লেকের ধারে এলো। পরন্ত বিকেলের শান্ত পরিবেশ। দুজন হাত ধরে লেকের পাশ দিয়ে হাঁটছে। হালকা বাতাসে ইভানার শাড়ির আঁচল উঠছে। আরাম মুগ্ধ হয়ে ইভানাকে দেখছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? বলো। আপনি যে আমার জন্য এত কিছু করলেন, এত বড় প্ল্যান করলেন, যদি কোনো কারণে আপনার প্ল্যান ফেল করতো, যদি আমি আপনাকে কোনোদিন ভালোবাসতেই না পারতাম? ফেল করার কোনো সুযোগ আমি রাখিনি। আর ভালোবাসার কথা বলছো? আমি তোমাকে এত বেশি ভালোবাসতাম যে সেই ভালোবাসার জোরেই তুমি আমার কাছে আসতে বাধ্য হতে। আমার ইবাদতে কোনো খাত ছিল না ইভানা। আপনি সত্যি খুব জেদি। হ্যাঁ, জেদি। আর তুমি হচ্ছে আমার সেই জেদের সবচেয়ে সুন্দর পরিণতি। আরাম ইভানাকে নিজের বুকের কাছে টেনে নিল। ইভানা পরম শান্তিতে আরামের বুকে মাথা রাখলো। সে জানে এই মানুষটার বুকে সে পৃথিবীর সবচেয়ে বেশি নিরাপদ। আরামের এই পাগল করা রহস্যময় আর তীব্র ভালোবাসায় এখন তার জীবনের একমাত্র সত্য। পিচ্চি ছাত্রী আর রাগী প্রফেসরের এই অদ্ভুত সম্পর্কটা এখন এক পূর্ণাঙ্গ ভালোবাসায় রূপ নিয়েছে, যা কোনোদিন শেষ হওয়ার নয়।